আসসালামু আলাইকুম সবাইকে। ইন্সপায়ারিং বাংলাদেশের রেগুলার লাইভ আজকে 39তম এপিসোড দ্য ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশের। এবং দেখতে দেখতে কিন্তু আমরা আজকে আমাদের যে সিজন 2 এর প্রি লঞ্চ সিজনের শেষ দিন। আজকে আজকে আমাদের ডাবল ডোজ অফ ইন্সপায়ারেশন। তো আজকের ফার্স্ট যে আজকের লাইভটা হচ্ছে খুব স্পেশাল। আমাদের সাথে আছে দুইজন অসাধারণ মানুষ। আছেন হচ্ছে আফতাব মাহমুদ খুরশিদ। আফতাব ভাইকে ব্র্যান্ড মার্কেটিং এবং আমাদের যে এই সেক্টরে চিনে না এমন কেউ নেই। আসলে আফতাব ভাই ইজ লাইক কি বলবো, যে লাইক হি ইজ অ্যান ইনস্টিটিউশন বাই হিমসেলফ। এবং আজকে আমাদের সাথে আছে ফাহিম আদনান খান। ফাহিম ভাই হচ্ছে আপনার হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স সুজুকি মোটরসাইকেলের। এবং দুইজনের সাথে পরিচয় কিন্তু একটা কমন সেক্টর থেকে, যেটা হচ্ছিল জেসিআই, যেখান থেকে পরিচয়। এবং ওইখান থেকেই প্রায় ইটস বিন 9 years প্লাস তাদের সাথে পরিচয়। সো ওয়েলকাম টু আওয়ার শো দ্য ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশে, আপনাদের দুইজনকে। তো আমি ফার্স্টে চলে যাব আফতাব ভাইয়ের কাছে। যে আমাদের এই সিজনটা, আমাদের এই শোটার মূল উদ্দেশ্য হচ্ছে হলো আমরা যারা বাসায় বসে আছি, কোয়ারেন্টাইন টাইমে আছি বা লকডাউনের মধ্যে বাসার মধ্যে অনেকে দেখা যাচ্ছে ফ্রাস্ট্রেটেড অবস্থায় আছে বা অনেকে ডিপ্রেসড, তাদেরকে ইন্সপায়ার করার জন্য টু শেয়ার আওয়ার আইডিয়াস, শেয়ার আওয়ার ভিউজ, ওটার জন্য কিন্তু আমাদের এই প্রোগ্রামটা। তো আফতাব ভাই কেমন আছেন, আপনি যদি একটু বলেন। আমি ভালো আছি। এই যে দেখেন, ইন্সপায়ারেশনের জন্য আমি নিজেকে একটু চেহারা ফেস লিফট করেছি, which is actually self inspiration, একটু চেঞ্জ দরকার। তো এইটা আবার যেটা অনেকে দেখে এই যে স্টার্টআপ একটা কনভারসেশন শুরু হয়, so which actually turns into a positive vibe. তো এইটা এক ধরনের মানে একদম ভিজিবল আর কি। আর তাছাড়া আমি চেষ্টা করি মানে যতটুকু সম্ভব পার্সোনালি যে একটু পজিটিভ থাকার বা সবাইকে একটু ইন্সপায়ার করার, বা আপনারা যারা আমার রেগুলার আমাকে দেখেন বা ফেসবুকে দেখেন বা অন্যান্য অ্যাক্টিভিটিসে দেখেন, যে চেষ্টা করি যে একটা পজিটিভ ওয়েতে যাওয়ার, অবভিয়াসলি একটা এমপ্যাথেটিক ওয়েতে, এট দ্য সেম টাইম একটা এথিক্যাল ওয়েতে। তো ওইটা আমি চেষ্টা করছি। এন্ড এট দ্য সেম টাইম হয়তো অনেকেই জানে বা অনেকে জানেন আমি যে আমি কিছুটা কালচারাল অ্যাক্টিভিটির সাথে জড়িত। আমি একটু নিজে লেখালেখি করি, একটু গান লিখি, একটু কবিতা লিখি বা প্রবন্ধ লিখি। তো ওই জায়গাটাতেও আমি একটু সময় দিই। বা আপনারা গত 2 মাস যদি দেখেন, আমি গত 2 মাস ধরে, 2 মাসের বেশি, প্রায় 2.5 মাস, 70 দিন প্রতিদিন একটা করে কবিতা পোস্ট করেছি আমার ওয়ালে, প্রতিদিন একটা করে। ওয়াও। এন্ড উইথ আর্ট, মানে রিয়েল লাইফ পেইন্টিং, একজন আর্টিস্ট নাজিব তারিক ওনার নাম, উনি অ্যালাউ করেছেন। এবং ওনারও এরকম প্রায় 70টা পেইন্টিংস এর সাথে রিলেট করে বা ওই থিমটা নিয়ে কিছুটা ডাইরেক্ট, কিছুটা ইনডিরেক্ট, বা কিছুটা অ্যাবস্ট্রাক্ট, কিছুটা রিয়েলিস্টিক, বা কিছুটা অপটিমিস্টিক, কিছুটা স্যাডিস্টিক, সব ধরনের কাজকর্ম নিয়ে প্রায় 70টার মতো পেইন্টিং এর সাথে কবিতা দেওয়া হয়েছে। এবং আজকেও একটা দেওয়া হয়েছে, খুবই সিম্পল মেসেজ, ওটার নাম চোখ। চোখ বলতে আমরা এটাকে থার্ড আই বলছি, বা কনসাসনেস এর আই বলছি। তো ওইরকম চৈতন্যের দেখতে পেলাম স্নিগ্ধ জোড়া চোখ, এরকম 2 লাইনের একটা। রাইট। আফতাব ভাই, আপনার এই কবিতা এবং টোটাল যে 70টা আপনি কবিতা লিখছেন, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এখন চলে যাচ্ছি ফাহিম ভাইয়ের কাছে। যে ফাহিম ভাই, এই করোনাকালীন সময়ে কিভাবে সময় কাটাচ্ছেন যদি একটু বলেন। যে লাইক বাসায় বসে আছেন নাকি এর মধ্যে অফিস করছেন, কিভাবে টাইমটা কাটাচ্ছেন যদি একটু বলেন। থ্যাংক ইউ ইমরান। আফতাব ভাইকে দেখে ভালো লাগছে, ইমরানকেও দেখে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এবং আই এম রিয়েলি প্রাউড টু বি ইন ইয়োর শো ইমরান। I have been seeing your shows recently and you're doing good, alhamdulillah. এভাবে কাটছে আমাদের এই করোনা। জি, আমরা শুনতে পাচ্ছি ফাহিম ভাই, আপনি কি? জি জি, তো ওইভাবে কাটাচ্ছি। এবং হ্যাঁ, হোম অফিস চলছে, অফিসেও যেতে হচ্ছে, এবং সব রকম কাজই চালিয়ে নেওয়া লাগছে উইথ দ্য নিউ নর্মাল থিং। অনলাইনে অনেক বেশি এখন উই আর ডিজিটালাইজড
and thank you to বাংলাদেশ গভর্নমেন্ট যে এই সুবিধাটা এখন সবার হাতে হাতে, এবং আমরা এই জিনিসটার সুফলটা এখন পাচ্ছি, কারণ আলহামদুলিল্লাহ সব রকম কার্যক্রমই চলছে অনলাইনে, অনলাইন ট্রেনিং গুলা করছি, আলহামদুলিল্লাহ ট্রেনিং নিচ্ছি, ট্রেনিং দিচ্ছি, তো সব রকম জিনিসপত্রই চলছে, developing myself and also trying to contribute to the community and to the one who is interested to develop themselves. So এই সময়টা আসলে অনেক এই জিনিসগুলোতে কাজে লেগেছে, এবং ফ্যামিলিকে তো আলহামদুলিল্লাহ সময় দিতে পেরেছি এই সময়টাতে, যদিও এখন প্রায় 3 মাস পরে আমরা সবাই মোটামুটি, আমার ফ্যামিলি মোটামুটি পাগল হয়ে যাচ্ছে বাইরে যাওয়ার জন্য, বাট সো ফার আমরা সার্ভাইভ করে আছি আলহামদুলিল্লাহ, এবং সুস্থ আছি, এবং চাই যেন সবাই সুস্থ থাকুক, ওইটাই ওইভাবে চলছে। থ্যাংক ইউ ফাহিম ভাই, এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের লাস্ট দিন প্রি সিজন 2 এর, আমরা আজকে আমরা লাস্ট ডে, আজকে আমাদের ডাবল ডোজ শো স্টপার্স, অ্যাবসলিউটলি শো স্টপার্স করতে পারে। আমি যদি একটু পিছনের গল্প বলি, ফাহিম ভাই দেখছিল আমাদের শোটা, সো মে মাসের 6 তারিখে আমরা দ্য ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশ এই শোটা শুরু করি। দ্য মেইন রিজন ওয়াজ টু ইন্সপায়ার মাইসেলফ, কারণ আমরা যেটা দেখতেছি যে আমরা যারা নেটওয়ার্ক করি বা প্রত্যেকদিন অনেক মানুষের সাথে ঘোরাফেরা করি, আমাদের জন্য বাসায় বসে থাকা ইটস প্রিটি টাফ। সো আমি যে জিনিসটা করলাম, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছে, যারা বিভিন্ন জায়গায় ইন্সপায়ারিং অনেক কাজকর্ম করতেছে, তাদেরকে নিয়ে আলোচনা করার থেকে এইটার শুরু। এবং ইন্টারেস্টিংলি আমরা যেটা দেখলাম যে 16 দিনে আমরা 24টা শো করেছিলাম সিজন 1 এর। ইন্টারেস্টিংলি সিজন 1 এর 16 দিনে 24টা শো, এবং আমাদের অলরেডি উই হ্যাভ জেনারেটেড 2 মিলিয়ন রিচ অর্গানিক্যালি, এবং আমাদেরকে এই শোটা 12টা দেশ থেকে রেগুলার মানুষ দেখে। এবং it's been কি বলবো, মানে লাইক the platform is quite interesting, যে আমরা যেটা দেখেছি যে বিডার প্রজেক্ট ডিরেক্টর আমাদের শোতে এসেছিল, এবং একজন এনআরবি এসেছিল দুবাই থেকে। আমাদের এখান থেকে অনেক কোলাবোরেশন শুরু হয়ে গেছে, which inspired us a lot, which is pretty much কি বলবো যে লাইক ইন্টারেস্টিং। এবং আরেকটা জিনিস আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে লাইক এই 16 দিনে বা এই 16 দিনের 24টা এপিসোডে উই হ্যাভ ইনভাইটেড অ্যারাউন্ড 60+ গেস্ট, এন্ড সব ধরনের মানুষ, পলিটিশিয়ানস থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টারও দেখলাম, এভরিওয়ান, ডাক্তার, সিঙ্গার, এভরিওয়ান। আমাদের যে প্ল্যাটফর্মটা, আমি আপনাদের দুজনকে যদি একটু বলি, দ্য মেইন আইডিয়া ইজ টু ক্রিয়েট আ কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম। আমাদের দেশে কিন্তু পজিটিভ কন্টেন্ট শেয়ারিং কোনো প্ল্যাটফর্ম নাই। আপনারা জেনে খুশি হবেন যে আমরা নেক্সট মান্থে জুলাইয়ের ফার্স্ট উইকে উই আর লঞ্চিং inspiringbangladesh.com. At the same time we are launching our app, both iOS and Android. The main idea is to brand Bangladesh, promote positive stories, কারণ মানে আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ট্রলিং এবং বেশ কিছু নেগেটিভ কন্টেন্টের মধ্যে দিয়ে যায়, which is quite depressing। এবং আমরা যেটা দেখি যে লাইক এখন আমাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করার কথা বলতেছে, এবং মেন্টাল হেলথকে ইমপ্রুভ করার মূল হচ্ছে যে আপনি যখন পজিটিভ কন্টেন্ট দেখবেন, আপনি যখন নেগেটিভ কন্টেন্ট দেখবেন, আপনার মাইন্ডও কিন্তু ডাইভার্ট হয়ে যাবে। সো আমি একটু বিস্তারিত বললাম এই জন্য, সো দ্যাট ইউ ক্যান নো like what are the upcoming things. So after break আমি চলে যাব, as he is a marketing and brand guru. We are planning to create an ultimate inspiring Bangladesh brand which will brand Bangladesh quite positively, যেটা বাংলাদেশের জন্য খুবই দরকার। লাইক আমরা যুদ্ধজয়ী জাতি, এবং আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে যেগুলো আমরা কখনো বলতে পারি না বা বলতে চাই না, বা বলার কোনো প্ল্যাটফর্ম থাকে না। ফেসবুকে দেখা যায় যে আপনি যে কন্টেন্ট শেয়ার করেন, হাজারো কন্টেন্টের ভিড়ে ওই কন্টেন্ট হারিয়ে যায়। তো আপনার কাছে কি মনে হয়, হাউ উই ক্যান ক্রিয়েট আ গুড ব্র্যান্ড অর স্ট্রঙ্গার ব্র্যান্ড, জাস্ট লাইক ডিজিটাল বাংলাদেশের যে আমরা ব্র্যান্ডটা ক্রিয়েট করছি, ইন্সপায়ারিং বাংলাদেশ? তো আপনার কাছ থেকে একটু আইডিয়া যদি আমি শুনতে পারি খুব ভালো হবে। জি, মানে আইডিয়াটা তো আসলে বিশাল, মানে কনসেপচুয়ালি জিনিসটা কিন্তু অনেক বিশাল। ইনফ্যাক্ট আমারও যদি এই সেন্সেই লেখালেখি শুরু হয় ব্র্যান্ডিং নিয়ে, বা আমার প্রফেশনাল সাইডে যেগুলো লিখেছি, আমার প্রথম শুরুর লেখাটা কিন্তু এই নেশন ব্র্যান্ডিং নিয়ে 2005 বা 2006 প্রথম লেখাটা বেরিয়েছিল ডেইলি স্টারে, এবং সেটাও ডেইলি স্টারকে 3 মাস বোঝানোর পরে অগাস্টে দিয়েছিলাম। লেখাটা ছাপা হয়েছিল ডিসেম্বরের 16 ডিসেম্বর, বিজয় দিবস। যাই হোক, তো 16 তখন এসে বোঝানো গেল যে না, এইটাই হচ্ছে রাইট টাইম টু রাইট, মানে পাবলিশ দিস আর্টিকেল।
এবং Right. ওইটা তখন আমি একটু ব্যাকগ্রাউন্ডে বলছি, যেহেতু প্ল্যাটফর্মটা সবাই একটু এখন আমরা ডাউন দ্য মেমোরি লাইন যেতেই পারি, এন্ড আজকে এটা অথেন্টিক্যালি অনেক দিনও হয়ে গেল, সো আমরা এখন এটার গল্পটা বলতে পারি। তো Right. অগাস্ট যখন দিয়েছিলাম তখন আসলে ডেইলি স্টারে ওই টাইপের লেখা ছাপানোর জায়গা ছিল না। ওরা হয়তো অনেক সময় যেটা ওপিনিয়ন বা এডিটোরিয়ালে সোশিও ইকোনমিক নিয়েই লেখাটা বেশি যেত। তো হঠাৎ করে ব্র্যান্ডিংটাও তখন অনেকে বুঝে কি বোঝে না, বা কান্ট্রি কি সেল করে দিব, বাট এই সেল মানে যে পজিটিভ জিনিসটাকে সেল করা, সেটা অনেকে কনসেপচুয়ালি বুঝে উঠতে পারেনি। তো এনিহাউ ফাহিম ভাই ছিলেন, ফাহিম মোনায়েম, উনি প্রয়াত হয়েছেন, আমাদের খুবই প্রিয়। তো ফাহিম ভাই জিনিসটা বুঝেছিল, তো ফাহিম ভাই পরে এটাকে টেক ইট ফরওয়ার্ড। তারপরে ওখানে ডেইলি স্টার যে উইকেন্ড ম্যাগাজিনে আশা আপা, উনি এডিটর ছিলেন, উনি এটা ছাপলেন 16 ডিসেম্বর ইস্যুতে, একটা ফ্ল্যাগ দিয়ে এন্ড এভরিথিং। তো ওইখানে যেমন ওই কম্পারিজন ছিল, আশেপাশের দেশ মালয়েশিয়া কি করেছে, সিঙ্গাপুর কি করেছে, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা কেন করব না, বা আমরা কেন পারবো না? হ্যাঁ, এবং আমরা লিঙ্কটা করেছিলাম আমাদের জাতীয় সঙ্গীতটাকে যদি আমি ভিশন হিসেবে দেখি, যে আমার সোনার বাংলা। হ্যাঁ, তো আসলে এই বাংলাটা কিন্তু সোনার, ইটস আ ল্যান্ড অফ গোল্ডেন অপরচুনিটিস। আমি বলেছি ইংলিশে, দিস আ ল্যান্ড অফ গোল্ডেন অপরচুনিটিস, বিকজ এখনো সবকিছুরই কিন্তু এখানে গ্যাপ আছে, যেটা আমরা হাত দিলে অপরচুনিটি হতে পারে। সেটা আমার ঐতিহ্যের ক্ষেত্রে, সেটা আমার মানুষ বা হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে, আমাদের 16 কোটি প্লাস লোক, 16 কোটি ইন্টু 2 হাত, সো বিশাল জনশক্তি। হ্যাঁ, শুধু ওয়ার্কিং জনশক্তি না, মেধার দিক থেকেও ট্যালেন্টেড জনশক্তি আমাদের এখানে আছে। দেন আর্ট এন্ড কালচার, আমাদের স্পোর্টস, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট, বা এই যে ফরেন আমরা ইনভেস্টমেন্টের মাধ্যমে যে এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা আরো ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রিতে আমরা যেতে পারি, আইটিসি, তারপরে ওয়াই নট লেদার, ওয়াই নট জুট, ওয়াই নট আদার্স যেসব ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এবং আমি আরেকটু বলতে চাচ্ছি যে ম্যানেজমেন্ট স্কিল, হ্যাঁ, ম্যানেজমেন্ট স্কিল কিন্তু আমাদের দেশে হিউজ, কিন্তু হয়তো বিভিন্ন কারণে আমরা এটাকে লেভেল আপ করতে পারছি না। তো এই জায়গাগুলো কিন্তু এখন এক্সপ্লোর করার সময় এসে গেছে। আর করোনার কারণে যেই পজিটিভ সাইডটা আমি বলবো, সেটা হলো এই যে আপনি একটু আগে বলছিলেন যে এটার মাধ্যমে আমরা গ্লোবালিও কিন্তু নিজেদেরকে প্রচার করতে পারছি, যেটা হয়তো আগে আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও হোয়াট ইজ রিয়েলি ডিজিটাল ক্যান ডু, সেটা কিন্তু আমরা রিয়েলাইজ করি নাই। বাট এখন মনে হচ্ছে ডিজিটাল ক্যান ডু মোর দেন দ্যাট হোয়াট উই হ্যাভ সেড অ্যাট লিস্ট 1 year বিফোর। সো ডিজিটাল প্ল্যাটফর্মটার যে জোর বা যেই ক্ষমতা, সেটা কিন্তু এই করোনার কারণে আমরা অনেকেই বিভিন্নভাবে বুঝতে পারছি। সেই জন্য আমি একটু শর্টকাটই বলছি যে রিয়ালাইজ দ্য ফ্যাক্ট অ্যান্ড রিইউজ দ্যাট ফ্যাক্ট অ্যান্ড রিঅ্যালাইন আওয়ারসেলফ অ্যান্ড দেন রিমার্কেট ইট। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু আমরা চিন্তা করার দরকার আছে। আপনি চিন্তা করেছেন বলে এই যে 16টা এপিসোড করেছেন, হ্যাঁ, আমি বলবো হুইচ ইজ এ গুড স্টেপ ফরওয়ার্ড ইন্ডিভিজুয়ালি। এখন প্রত্যেকেই যদি আমরা ইন্সপায়ার হই, আমরা এই ডিজিটাল একটা ল্যাঙ্গুয়েজ আছে না, অ্যাগ্রিগেট করে, তো প্রত্যেকে ইন্ডিভিজুয়াল যদি অ্যাগ্রিগেট করি, এটার যোগফল কিন্তু অনেক বেশি হবে। সো আমার মতে এই এখন অনলাইন প্ল্যাটফর্ম বা এই ডিজিটাল প্ল্যাটফর্ম বা এই সাইবার বলি বা এই ভার্চুয়াল ইকোসিস্টেমটাকে আমার মনে হয় প্রত্যেকেই যার যার লেভেল থেকে প্রপারলি ইউটিলাইজ করার চিন্তা করা দরকার, এবং উইদাউট এনি ডিলে। আমার কথা হচ্ছে এখন আর ডিলে করার সময় নেই, কারণ এভরিবডি ইন লাইভ, সবাই কিন্তু লাইভে আছে এবং যার যার হাতে আছে। And a smartphone is really smarter than anything. তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে, যেমন আমরা এখন স্মার্টফোনে এখন মিটিং করছি বা ইন্টারভিউ দিচ্ছি, এটা কি কোনোদিন আমরা চিন্তা করেছিলাম? চিন্তা করি নাই। হ্যাঁ, and which is possible now. এবং গ্লোবালি আমি গত 2 সপ্তাহ আগেও 2টা গ্লোবাল জায়গায় কনফারেন্সে অ্যাটেন্ড করেছি অ্যাজ এন স্পিকার। সেটা কিন্তু আগে আমরা চিন্তাও করতে পারতাম না। এন্ড তখন কি হচ্ছে, ওই যে একটা ডাইভার্সিফাইড গ্রুপেও কিন্তু কনভারসেশনটা হচ্ছে, যেটা হয়তো আগে সবাইকে ডেকে এনে জড়ো করে করতে হতো। সো নাও ইটস বিকাম ইজিয়ার টু শেয়ার আওয়ার নলেজ, শেয়ার আওয়ার কনসেপ্ট, শেয়ার আওয়ার স্ট্র্যাটেজি। সো এই জিনিসটা আমার মনে হয় অনেক ইজিয়ার হয়ে গেছে এই করোনার, যদি আমি পজিটিভ দিক দেখি। এন্ড আরেকটা যেটা হয়েছে, আমরা
এই মিটিং করব বলে এই যে আমাদের ট্রাফিক জ্যাম ইত্যাদি রিয়েলিস্টিক যে প্রবলেমস গুলো, সেটা কিন্তু এখন আমি অনলাইনেই করতে পারছি। এন্ড এই যে অভ্যাসটা ডেভেলপ করলাম, হ্যাবিটটা, যে আগে আমি ইমরান ফাহাদকে দেখা করার জন্য ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, ফাহিম আদনানকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, এই ওসিলায় হয়তো কবে যাব, ফাহিম আছে তো আমি নাই, আমি আছি তো ফাহিম নাই, বা গেলাম তো একদিন জ্যামে পড়ে যাচ্ছি। তো এইটা কিন্তু এখন ডিজিটালি খুব ইজি। আই ক্যান টক টু ওভার ফোন, এবং চেহারাও দেখতে পাচ্ছি, কথাও বলে নিতে পারছি। এটা জাস্ট আমি একটা ক্যাজুয়ালি বললাম, বাট এটার একটা ইম্প্যাক্টটা কিন্তু অনেক। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট, আপনি যেটা বলছেন যে কন্টেন্ট যেমন এই যে আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো আগে কিন্তু এতভাবে বলা যেত না। এখন বাসায় বসে আছি বলেই আমি কিন্তু ফ্রি কথাটা বলতে পারছি, যেটা আরো দুইজন শুনতে পাচ্ছে। সো তারও কিছু যদি একটা ওয়ার্ডও কাজে লাগে, সে কিন্তু একটা পজিটিভ ইনপুট বা পজিটিভ কন্ট্রিবিউশনটা তার পার্সোনাল লাইফে দিতে পারে, আর যে পার্সোনালি পজিটিভ সে কিন্তু সোসাইটিতেও পজিটিভ ভাইব দিতে পারে। এটা হচ্ছে আমি বিলিভ করি। হ্যাঁ, সো আমার বিলিফটা হচ্ছে এই ক্ষেত্রে, এবং সেই বিলিফ থেকে আমি দেখলাম আমি কি করতে পারি। আমি যেহেতু একটু কালচারালি ইনভলভ, আমি চিন্তা করলাম ওয়াই নট একজন আর্টিস্টকে ইনভলভ করি আমার কবিতার সাথে। কারণ হচ্ছে আর্টিস্টের ওই আর্ট দেখতে হলে আমার আর্ট এক্সিবিশনে যেতে হবে, বা ওনাকে একটা আর্ট এক্সিবিশন করতে হবে, সেখানে লোককে ইনভাইট করতে হবে, লোকরা ফিজিক্যালি গিয়ে দেখবে। বাট ডিজিটাল প্ল্যাটফর্মে কি সুবিধাটা হচ্ছে, তারও একটা প্ল্যাটফর্ম আছে, আমারও একটা প্ল্যাটফর্ম আছে। সো আমি একটা কবিতা লিখছি, সেটাতে তার ছবিটা অ্যাটাচ করছি, তাতে করে দাঁড়াচ্ছে কি, যেখানে হয়তো তার 3-4 রকমের সেগমেন্ট আছে ছবির, হ্যাঁ, সেখানে আমি এখন দেখা গেল যে 2 মাসে 60 ছবি তাকে আমি দেখিয়ে ফেলতে পারলাম, এবং সেই সাথে আমাদের একটা মানে লেখার কন্ট্রিবিউশন হয়ে গেল। তো এখানে কিন্তু ওই যে আবারও ডিজিটাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি টার্মিনোলজি, হ্যাঁ এই যে এক্স্যাক্টলি, কানেক্ট, কোলাবোরেট এন্ড কো ক্রিয়েট। সো আমি আবারও টার্মটা ইউজ করলাম লিংক করার জন্য, যে ডিজিটালি আমরা কিভাবে কানেক্ট করতে পারি, কোলাবোরেট করতে পারি এন্ড কো ক্রিয়েট করতে পারি, এন্ড সেই কো ক্রিয়েটের একটা ভাইরাল বা মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট হতে পারে সোসাইটির টুডে অর টুমরো। কারণ কি, 1 মাস যখন এরকম যাচ্ছিল, আমরা অবজার্ভ করছিলাম আরো 2-1 আর্টিস্ট ইনভলভ হচ্ছে ছবি দেওয়ার জন্য, আরো 2-1 কবিতার সাথে ছবি দেওয়ার প্ল্যান করছে। তার মানে কি, এই যে আইডিয়াটা শেয়ার হচ্ছে, আলটিমেটলি কিন্তু এনহ্যান্স দ্য সোসাইটাল একটা পজিটিভনেস। এবং অন্যান্যরাও চিন্তা করছে, আগে হয়তো কবিতাটা দেখলে কেউ পড়তো না, আবার ছবিটা দেখলে আলাদাভাবে দেখতো না, এখন ছবিটার সাথে কবিতাটা হওয়াতে একটা লিঙ্ক খুঁজে পাচ্ছে বা ইন্টারেস্ট খুঁজে পাচ্ছে। এটা আমি আমাকে প্রচার করার জন্য বলছি না, আমি আইডিয়াটাকে প্রচার করছি। বড় জিনিস আফতাব ভাই যেটা বললেন, যে লাইক দি কোলাবোরেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় মিডিয়াম যেটা প্লে করছে ডিজিটাল মিডিয়াম, এবং এইখানে কিন্তু আপনি কানেক্ট করতে পারতেছেন উইদাউট এনি মানে আর মজার ব্যাপার হচ্ছে কি, ওই যে আপনি বলেন পজিটিভিটি, আমরা কিন্তু ট্রল করছি না, কোনো নেগেটিভ ভাইবও দিচ্ছি না। তো তাতে করে হচ্ছে কি, একটা নিশ সেগমেন্ট হলেও এটার মধ্যে কিন্তু ইনভলভ হচ্ছে, এবং তার মধ্যে থেকে আরো 2-1 আইডিয়া নিয়ে বেরিয়ে আসতেছে, সেও করছে। সো এটা কিন্তু একটা মাল্টিপ্লায়ার হচ্ছে। তো that gives you a positive impact in the society, ছোট করে হলো। এই কন্ট্রিবিউশনটা যখন অ্যাগ্রিগেট হবে, দেন কিন্তু একটা বড় 30 জন যদি ইনভলভ হয়ে যায়, তাহলে কিন্তু 30 ইনটু প্রত্যেকের ফেসবুকে যদি 1000 লোক থাকে, তাহলে কত হাজার লোক দেখছে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট, আপনি আরেকটা ভালো পয়েন্ট আউট করেছেন, গ্লোবালিও কিন্তু দেখছে। এটা সেকেন্ড লেয়ারে আমি বলি, এই কবিতা দেখতে দেখতে ইউকে থেকে আমাকে একজন বললো যে আপনার কবিতাগুলো আমি অনুবাদ করব, এবং ইউকে রাইটার স্কোয়াডস, যেটা প্রথম অনলাইন বাইলিঙ্গুয়াল একটা ম্যাগাজিন, ওরা আমার কবিতা প্রিন্ট করলো, মানে বাইলিঙ্গুয়াল উইথ ট্রান্সলেশন। তো আরো মজার ব্যাপার, ইউকে এটা প্রিন্ট করলো বাইলিঙ্গুয়াল, তো ওরা আবার পরের সপ্তাহে জানালো অ্যানালিটিক্স থেকে, আমি আবারও ডিজিটাল টার্মে যাচ্ছি, যে এই লেখাগুলোর আবার অডিয়েন্স সবচেয়ে বেশি জার্মানিতে। সো এই বাংলা কবিতা উইথ ইংলিশ, হ্যাঁ, ইউকে থেকে পাবলিশ হলো, পড়লো বেশি জার্মানিতে। তার মানে কি হচ্ছে, এই একটা কবিতার সিম্পল ভাবে আমি ফেসবুকে দেওয়ার ফলে এটা ইউকে তে চলে যাচ্ছে, এটা জার্মানিতে চলে যাচ্ছে। সো গ্লোবাল একটা ইম্প্যাক্ট হচ্ছে, এবং এটা ট্রান্সলেশনও হয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো, এই যে কো ক্রিয়েট, হ্যাঁ, দেন মাল্টিপ্লায়ার, এবং তাতে করে হচ্ছে ইউকেরও একটা কবি আমার সাথে ইনভলভ হলো। তো এই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা,
হ্যাঁ, বলো করো, তাতে কি হচ্ছে, তখন কিন্তু বলতে গেলে ওখানে আমার প্রোফাইলটা ছাপা হচ্ছে অ্যাজ এ বাংলাদেশি পোয়েট। তার মানে কি, আই রিপ্রেজেন্ট বাংলাদেশ অলসো দেয়ার। রাইট তো রাইট আপনি যেটা বলছিলেন যে ভেরি হাউ ইন্সপায়ারিং পিপল অ্যান্ড মেক ইউর নেশন ব্র্যান্ড আপলিফট অ্যান্ড সেন্ড ইট টু গ্লোবালি অর স্প্রেড ইট টু গ্লোবালি, এইভাবে Right. কিন্তু যার যার লেভেল থেকে সে করতে পারে। ফাহিম হয়তো অনেক ইন্টেলেকচুয়ালদের নিয়ে কাজ করে, এইচআর নিয়ে কাজ করে, সাপ্লাই চেইন নিয়ে কাজ করে, হ্যাঁ, এইভাবে ফাহিমের এরিয়া নিয়েও কিন্তু ফাহিম গ্লোবালি রিচ করতে পারছে। ফাহাদ Absolutely. অনেক এবং- লোকের সাথে নেটওয়ার্ক আছে, ডাইভার্সিফাইড নেটওয়ার্ক। ইমরান ফাহাদ কি করতে পারে, এই ডাইভার্সিফাইড কে একসাথে কো-ক্রিয়েট করে, কোলাবোরেট করে একটা বুম করতে পারে। সো দিজ আর Right. দা আইডিয়াস। আর এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমরা একটা জিনিস বুঝি না অনেক সময়। আমি একটা কোট আমার ফেসবুকে দিয়েছিলাম যে আমরা কিন্তু থিঙ্ক করি না বলেই আমরা ওপেনলি মানুষকে জাজ করে ফেলি। আর Exactly. থিঙ্ক করলেই কিন্তু আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে আসতে পারি। সো Right. ফাহিম যে একটা থিঙ্ক করেছে, এটা যে একটা কনসেপ্ট যে এই 16টা এপিসোড আমি করব, এন্ড করতে গিয়ে অন প্রসেস সে রিয়েলাইজ করতে পারলো যে না, এটা একটা বিগ কন্টেন্ট। এন্ড আমি আবারও বলছি, Good content. এই যে গ্রাউন্ড ওয়ার্কটা হলো, এই গ্রাউন্ড ওয়ার্কটার কিন্তু ফোকাস গ্রুপ ডিসকাশন বলি আমরা, এটা কিন্তু আপনার অনেক ইনসাইট একদম ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং ওখান Right. থেকেও আপনি প্রায়োরিটি করে কয়েকটা সেগমেন্ট বের করে নিতে পারেন যে এই সেগমেন্টকে নিয়ে আমি বাংলাদেশকে গ্লোবালি রিপ্রেজেন্ট করতে পারি বা লোকাল ইন্সপায়ার করতে পারি। এন্ড Right. ইন্সপায়ার শব্দটা আমার কেন পছন্দ আমি একটু বলি। আমার প্রফেশনাল লাইফে আমি দুই একটা জায়গায় লোকাল প্রোডাক্টকে ব্র্যান্ড করতে গিয়ে তাদের যে ব্র্যান্ড সামারি বা ব্র্যান্ড ফিলোসফিতে আমি ইন্সপায়ারিং ব্যাপারটা রেখেছি। কারণ কি, যদি এমপ্লয়ি ইন্সপায়ার হয় ভালো প্রোডাক্ট হবে, যদি এন্টারপ্রেনার ইন্সপায়ার হয় ভালো ব্যবসা হবে, যদি কাস্টমার ইন্সপায়ার্ড হয় তার লং রান এক্সিস্টেন্স থাকবে, এবং লং রানে যদি এক্সিস্টেন্স থাকে সে কোম্পানি গ্রোথ হবে, এন্ড গ্রোথ হলেই সাস্টেনেবল হবে, এন্ড সাস্টেনেবল হলে উই ক্যান লিভ লং। Right. তো That এই is জন্য the রিসেন্টলি আমি একটু বলি, জি, আমরা recently আফতাব একটা ভাই bank যে জিনিসটা আপনি বললেন যে আমাদেরও স্ট্র্যাটেজি কিন্তু সেম। আলটিমেটলি আমাদের যে ইন্সপায়ারিং মেন্টালিটি বা প্রত্যেকটা ব্র্যান্ডের কমিউনিকেশনের যে একটা ইন্সপায়ারিং গল্প থাকে, ওই গল্পগুলাটাই বলা হচ্ছিল মূল লক্ষ্য। এবং এটার থ্রুতে আমাদের যে ইউথ তাদেরকে আরো ইন্সপায়ার করা। কারণ আমরা যে দেখি যে আমাদের সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে, we are more busy with trolling people and we are very much judgmental about anything and everything. So ওই Exactly. জিনিসটা And at the কিন্তু end of- আমাদেরকে হেল্প করতেছে। জি, আমি কি এখানে একটু অ্যাড করতে পারি আবার হ্যাঁ, ফাহাদের আচ্ছা ভাই, সাথে? আরেকটা জিনিস আমি আপনার কাছে ফেরত আসবো। অনেক কমেন্ট আসছে, জি। আমি কমেন্ট গুলো নেই। জি। বিনতি আপু লিখেছে বিগ ব্রাদার জেসিআই, তারপর মোহাম্মদ মজনু লিখেছে কেমন আছেন ফাহিম ভাই, সাউদ আল Thank you. ফয়সাল লিখেছে গুড টু সি ফাহিম, ফারহানা ইসলাম তেরেসা লিখেছে লাভ টু সি অ্যান্ড হিয়ার আফতাব ভাই। একজন হোন্ডারও আপনাদের সুজুকিরও খবর নিচ্ছে যে ফাহিম ভাইয়া সুজুকি এসএফ কি কালার সব এটা শোরুম কিন্তু থেকে ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে, দেখেন ইনডিরেক্টলি ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে। Right. এবং আরো অনেকে লিখেছে Alhamdulillah. ফাহিম গুড টু সি ইউ, ইশরাক ইলাহি, আজম শফিউল লিখেছেন আফতাব ভাই ইউ আর লুকিং গর্জিয়াস ইন নিউ মুস্টাচ স্টাইল। ইনস্টাগ্রাম Right, থেকে right. হানিফ আসলে। জাকারিয়া লিখছে টেল আফতাব আই লাভ হিজ মুস্টাচ। সো হানিফ ভাইকে বলে দিছি যে আপনার মুস্টাচটা খুব ভালো লাগছে। তো আমি চলে যাব ফাহিম ভাইয়ের কাছে, যেহেতু আপনি একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন এবং অনেক মানুষ কিন্তু যে দেখলেন যে দে ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট দ্য ব্র্যান্ড ইউ আর ওয়ার্কিং উইথ। সো আপনারা কিন্তু গল্প নিয়ে কাজ করেন, কারণ একটা বাইকারের যে গল্প, এটা পজিটিভ হোক বা যেভাবে আপনারা গল্পটাকে নিয়ে আসেন, এট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু সেলটাকে জেনারেট করা হয়। সো আপনারা কোন জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেন? কত ভিউ হলো না কত ভাইরাল হলো কন্টেন্টটা, কোনটাকে বেশি জোর দিচ্ছেন আপনারা এখন? থ্যাংক ইউ ইমরান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কোশ্চেন। যেটা হচ্ছে যে আমরা অ্যাজ এ ব্র্যান্ড, আমরা যে সুজুকি ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করছি বাংলাদেশে, আমাদের র্যানকন মোটর বাইকস লিমিটেড ইজ আওয়ার কোম্পানি, এবং আমরা লোকালি ম্যানুফ্যাকচারিং করছি গত 3 বছর ধরে, স্টার্টিং ফ্রম মানে ট্রু ম্যানুফ্যাকচারিং যেটা বলে, তো ওটা করছি। এখন আমরা উই বিলিভ অন প্যাশন, কারণ মোটরসাইকেল যারা রাইড করে তারা বেশিরভাগই দে রাইড অন প্যাশন। কারণ এখনো বাংলাদেশে ডে টু ডে কমিউটিং এর জন্য তো আছেই মোটর বাইক,
বাট একটা বড় একটা চাঙ্ক আছে, এন্ড স্পেশালি আমরা যে ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করছি, দে বিলিভ ইন প্যাশন। সো এবং আমাদের ম্যানেজমেন্ট, আমাদের পুরো টিমটা ড্রাইভস অন প্যাশন। আমাদের উই আর ইয়াং টিম একটা, এবং আমাদের এমডি সাহেব, আমাদের সিইও, এভরিওয়ান ইজ সো প্যাশনেট। ওই জিনিসটা টোটালি মানে সেগ্রিগেট করে এবং ডাউন দ্য লাইন পর্যন্ত আসে। এবং আমরা সেম ভাবে when we communicate in online or offline, anywhere we communicate, we focus on passion. So আমরা যেটা দেখি যে ভাইরাল তো ইজ অলরাইট, ভাইরাল হবে, if the communication is good, people will share, but আমরা ওই প্যাশনটাকে we target. So যেটা হচ্ছে যে আমাদের ব্র্যান্ডের পিছনের যে গল্পটা আছে, সেই গল্পটা ড্রাইভস আস ফর বি মোর প্যাশনেট। এবং আমরা ওই জিনিসটা দেখি যে কত ভিউ হয়েছে, এবং কারণ মানুষ যখনই দেখবে তখনই কিন্তু শেয়ার করবে এবং জিনিসটা ভাইরাল হবে, মানুষ কথা বলবে। সো উই বিলিভ অন সিইং, ওই জিনিসটাই আমাদের টোটাল ব্র্যান্ড ইয়েটা গাইড করে। এবং আমরা কারণ আমরা এখানে বানালেও মোটর বাইক গুলো আমাদের সুজুকির কোয়ালিটি গুলোকে মেনটেন করে বানাতে হয়। সো যার জন্য কস্ট এফেক্টিভ আমরা করার চেষ্টা করি যতটুকু পারি। সো যেটা হচ্ছে যে নতুন নতুন বাইক গুলো যখনই আসতেছে, আমরা চেষ্টা করতেছি যে ভাইরাল হবে, সাথে মানুষজন জানে দেখতে পারে, আমাদের প্যাশনটা কমিউনিকেটেড হয় এবং তাদের ইন্টারেকশনের সাথে জিনিসটা যেন সিঙ্ক হয়। কারণ টার্গেট অডিয়েন্স যারা, আমাদের টার্গেট কাস্টমার যারা, এর সাথেও আমরা চেষ্টা করি যে নতুন বাইকার্স যারা আসতেছে তাদেরকে ইন্সপায়ার করা এবং তাদেরকে প্যাশনেট করে তোলা, সো দ্যাট দে ড্রাইভ স্মার্টলি অ্যান্ড সেফলি ইন দ্য রোড উইথ সুজুকি বাইক। সো ওভাবে আগাচ্ছি। আর এখন যেটা হচ্ছে যে এই করোনাকালীন সময় we have tried our best, we have given offers to the frontline heroes also, যারা কাজ করতেছে, ডক্টরস, পুলিশ অফিসার্স এন্ড আদার যারা ফ্রন্টলাইনে কাজ করছে, তাদের জন্য স্পেশাল অফার ছিল। তাদের সার্ভিসিংটা আমরা ফ্রি করে দিয়েছি, বাইক কেনার ক্ষেত্রে ডিসকাউন্ট ছিল। এবং যে কোনো সময় একটা জিনিস বলি, আফতাব ভাই এগ্রি করবেন, ফাহাদও এগ্রি করবেন, আমরা এখন 9:30 সময় লাইভে আছি। উই আর ওয়ার্কিং 24 আওয়ার্স লিটারালি নাও। কারণ অনলাইনে থাকাতে যেটা হচ্ছে যে এনিওয়ান এন্ড এভরিওয়ান হু ইজ হ্যাভিং এন ইস্যু গিভিং আস আ কল এন্ড হ্যাভিং আ মিটিং, লেটস সে 1 or 2 guys হ্যাভিং আ মিটিং অনলাইন এট এনি টাইম। সো অফিসের টাইমটা ওই 9টা-5টা আর নাই, এখন স্টার্টস ফ্রম 8 to late in the night. সো ওই জিনিসটাতেও, কারণ এই ধরনের এফোর্টটা না থাকলে উই কুডন্ট হ্যাভ সার্ভাইভ ইন দিস কাইন্ড অফ প্যান্ডামিক সিচুয়েশন। এবং আলহামদুলিল্লাহ এভরিওয়ান হ্যাজ বিন সাপোর্টিভ। যাদের সাথে কথা বলছি বা অন দ্য অফিস অর অফ দ্য অফিস, অফিসের বাইরেও যাদের সাথে কথা বলছি, যাদেরকে ট্রেনিং দিচ্ছি বা এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছি, একই রকম জিনিসটা যে উই আর ডেভেলপিং আওয়ারসেলফ এন্ড উই আর হেল্পিং ইচ আদার টু ডেভেলপ দেমসেলভস অলসো। সো দ্যাটস হাউ we are going. থ্যাংক ইউ ফাইম ভাই। আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব আফতাব ভাইয়ের সাথে। আফতাব ভাই যখন বাংলা লায়নে ছিল, অনেক আগের কথা, আমরা তখন খালেদ শামস ছিল সিইও, আপনি ছিলেন সিএমও। তখন মানে যেটা আমি শিখছি, এটা আমার খুব ভালো লাগছে যে বাংলা লায়ন তখন নতুন ওয়াইম্যাক্স বলতে কি বোঝায়, অনেক এক্সপেকটেশন অ্যাবাউট ওয়াইম্যাক্স এন্ড স্টাফ। উনি একটা ছোট একটা ট্যাগ লাইন দিয়েছিল, আফতাব ভাই আপনার কি মনে আছে? এবং ট্যাগ লাইনের লাস্ট ওয়ার্ডটা দিয়েছিলেন আপনি স্মল লেটারে। আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি একটা স্মল লেটার দিলেন কেন, আপনার যদি মনে না থাকে। তো আপনার ব্যাখ্যাটা আমার কাছে খুব ভালো লাগছিল যে লাইক এই স্মল লেটারের জন্যই তুমি দেখছো আমাকে, আপনি বলছিলেন যে সো দিস ইজ দ্য হোল আইডিয়া। সো আমি ট্যাগ লাইনের ব্যাপারে আমি আপনার সাথে একটু শেয়ার করবো যে লাইক আমাদের যে ইন্সপায়ারিং বাংলাদেশ অ্যাজ উই আর ক্রিয়েটিং দ্য ব্র্যান্ড, আমরা আমাদের ট্যাগ লাইনটা দিয়েছি হচ্ছিল ইন্সপায়ার, ইগনাইট এন্ড ইম্প্যাক্ট, দ্য 3I, যেটাতে আমরা বিশ্বাস করি। সো আপনার কাছে কি মনে হয় যে লাইক হাউ উই ক্যান ইউটিলাইজ দিস ট্যাগ লাইন ইন মোর প্রপার ওয়ে টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ আওয়ার অডিয়েন্স? কারণ আমাদের অডিয়েন্স কিন্তু 20 কোটি মানুষ, দেশ এবং দেশের বাইরে। যেহেতু আমরা একটা বড় এনআরবি নিয়ে কাজ করছি এবং এনআরবিরা কিন্তু আমাদের শো রেগুলার দেখে এবং দে আর গিভিং ফিডব্যাক। যেমন গতকালকে উই আর কানেক্টিং আওয়ার এনআরবি ফ্রম আয়ারল্যান্ড এন্ড ইউএসএ। সো দিস ইজ ভেরি ইন্সপায়ারিং আমাদের জন্য। সো আপনি যদি একটু বলেন যে আমাদের যে ট্যাগ লাইন 3I, এগুলাকে কিভাবে আমরা আরো বেটার ওয়েতে ইউটিলাইজ করতে পারি অ্যাজ এ মেন্টর।
আমি তো শুরুতেই বলেছি যে আমরা মনে হয় যে ট্যাগলাইন একটা এক লাইন, বাট এটা আসলে এটার পিছনে অনেক কিছু থাকতে হয়, Right. অনেক গবেষণা, পড়াশোনা, অনেক রিয়েলিস্টিক আলোচনা। তো যেটা আমি বলি প্রফেশনালি এখন অনেক কোম্পানি চাচ্ছে, যেটা আপনি বললেন যে বাংলা লাইনে আমাকে হায়ার করা হয়েছিলই যে খালেদ শামসুল আফতাব আমাকে দরকার, 2 মাস হলেও আমাকে আপনি সময় দেন। হ্যাঁ, বিকজ ওই যে গ্রাউন্ড ওয়ার্কটা করানোর লোক লাগবে, কিন্তু হঠাৎ করে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিকে দিয়ে সম্ভব না। রিয়েল মার্কেটিং স্ট্র্যাটেজিস বা প্রফেশনাল স্ট্র্যাটেজিসই লাগে দরকার মতো। আচ্ছা, তো এনিওয়ে থ্যাঙ্কস খালেদ শাম যে আমাকে হায়ার করেছিল বা ওই কাজটা আমি করতে পেরেছিলাম। তো ওই যে আপনি যেটা বলেন আজকে লাইভে আসার কথা ছিল খালেদ শামসের, আজকে খালেদ শামস ওনাদেরই একটা রোটারি প্রোগ্রামে আমি লাস্ট উইকে একটু কথাবার্তা বলেছি। লাস্ট উইকে 1 আওয়ার শুধু আমিই বলেছি ওনাদের রোটারি একটা প্রোগ্রামে। আচ্ছা, ওখানে অনেক বড় বড় এক্স জিপি বা বড় বড় সব বিভিন্ন মাল্টিন্যাশনালস এর হেডরা ছিলেন, তো আমি খুবই সামান্য মানুষ সেই ক্ষেত্রে। তো লোকাল কোম্পানিগুলো এখন রিয়েলাইজ করছে তাদের ব্র্যান্ডিং দরকার। আবার উল্টো ভাবে আমি একটু বলি, ফাহাদ আমি একটু সময় নিচ্ছি, কারণ যেহেতু প্ল্যাটফর্মটা দেওয়া হয়েছে, আমি ঠিক মতো না বললে কিন্তু আসলে মানুষ ধরতে পারবে না। এই প্যান্ডামিক সিচুয়েশনে যেহেতু প্ল্যাটফর্মটা যেমন ওপেন, আমরা কিন্তু সবকিছু এখন খুব তাড়াতাড়ি জানতে পারছি। রাগ ঢাকার স্কোপটা কম, কারণ সবাই কিন্তু রিভিউ দিচ্ছে। সো ব্র্যান্ড মানে হচ্ছে যে ইট হ্যাজ টু বি ট্রাস্টেড ওয়ান। হ্যাঁ, ইট হ্যাজ টু হ্যাভ সাম মিনিং। এখন মিনিংফুললেস বা মিনিংলেস ব্র্যান্ড করে কেউ লাভ করতে পারবে না। 10টা অ্যাডভার্টাইজমেন্টে সুন্দর কথা বললেই কিন্তু প্রোডাক্ট কেউ কিনছে না, কারণ সে আপনার ফ্রেন্ডকে বা আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকেই মানুষ রিভিউ নিয়ে নিচ্ছে বা কমেন্ট এমনিই পেয়ে যাচ্ছে যে কোনটা ভালো কোনটা খারাপ বা কার কাছে যাব, কেন যাব, ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আমি বলবো ব্র্যান্ড হ্যাজ টু বি ট্রুথফুল। এখন আর ওই ফাঁকিবাজির ব্র্যান্ড কেউ নিবে না। আর ফাঁকিবাজ হলে ব্র্যান্ড হয় না, ওটা ফেক হবে বা কপি হবে। হ্যাঁ, ব্র্যান্ড হতে হলে ইট হ্যাজ টু বি ইউনিক। সো এটা কনসেপচুয়াল ব্র্যান্ড হতে পারে, প্রোডাক্ট ব্র্যান্ড হতে পারে, কর্পোরেট ব্র্যান্ড হতে পারে, সার্ভিস ব্র্যান্ড হতে পারে। যেমন ফাহাদ আপনি যেটা নিয়ে কাজ করছেন এটা একটা কনসেপ্ট ব্র্যান্ড, এট দ্য সেম টাইম ইন ফিউচার ইট কুড বি আ সার্ভিস ব্র্যান্ড। যেহেতু আপনি বলেন এনআরবিরা আছে, অমুকেরা আছে, তারা কিন্তু ইন ফিউচার এখান থেকে অনেক বাই প্রোডাক্ট পাবে। আর আমার সৌভাগ্য হয়েছিল, এখন আমি বলছি যে আমার লোকাল কোম্পানিতেও কাজ করার সুযোগ হয়েছিল, মাল্টিন্যাশনালে কাজ করার সুযোগ হয়েছিল, এবং এনআরবি ব্যাংক বাংলাদেশে ওয়ান অফ দ্য এনআরবি ব্যাংকের একদম স্ক্র্যাচ থেকে এনআরবি ব্যাংকের ব্র্যান্ড গাইডলাইনটাও আমার বানানো হয়েছিল, সুযোগ হয়েছিল। যেটা হচ্ছে ওটার ট্যাগলাইন ছিল নট জাস্ট অ্যানাদার ব্যাংক। হ্যাঁ, এনআরবি ব্যাংক নট জাস্ট অ্যানাদার ব্যাংক। কেন? বিকজ অন্যান্য ব্যাংকগুলোর মতো এটা গতানুগতিক ব্যাংক না, ইটস নট জাস্ট অ্যানাদার ব্যাংক। সো এখানে আসলে ইউ হ্যাভ টু হ্যাভ মানে গেটিং এমন সার্ভিস বা কিছু সার্ভিস হুইচ ইজ কাস্টমাইজ অর স্পেশালাইজ ফর দ্যাট পার্টিকুলার সেগমেন্ট হুইচ আর এনআরবিস। এরকমই মাইন্ডসেট নিয়ে ওই স্টোরি, এবং ওটার স্টোরি ছিল, ব্র্যান্ড গাইডলাইন ছিল। এবং আমি এখনো ধন্যবাদ দিতে চাই ওই বোর্ড অফ ডিরেক্টরসদের, যারা প্রথমেই চিন্তা করেছিলেন ব্যাংকটা শুরুর আগে যে উই নিড আ ব্র্যান্ড গাইডলাইন। মানে ব্র্যান্ড গাইডলাইন এই শব্দটাই অনেক কোম্পানি জানে না। এবং একটু বলে রাখি, সিইও হায়ার করার আগে মার্কেটিং হেডকে হায়ার করেছিল তারা। সো আই ওয়াজ দ্য 6% হায়ার্ড এন্ড সিইও ওয়াজ দ্য 9%। তো কতটুকু গুরুত্ব তারা দিয়েছিল, তো এটা দেওয়ার হয়তো একটা উদ্দেশ্য ছিল, বা ওনারাও রিয়েলাইজ করেছিলেন বাইরে থেকে, যেহেতু এনআরবিরা সবাই বাইরের, যে না, ব্র্যান্ডে ফোকাস করতে হবে। হ্যাঁ, তো এই জন্যই প্রথম থেকে ওনারা একটা রিয়েলিস্টিক ওয়েতে পয়সা দিয়ে ব্র্যান্ড গাইডলাইন করা অনেক লোকাল কোম্পানি করতে চায় না, যেটা আমার অভিজ্ঞতায় বলে। তো ওটা করে হয়েছিল। আর রিসেন্টলি আমি আরেকটা ব্যাংকের অ্যাডভাইজারি কাজ করেছি, ওদেরও ব্র্যান্ড গাইডলাইনটা আমি করে দিচ্ছি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, হুইচ ইজ এ নিউ ব্যাংক আসছে। এবং ওদেরও মজার ব্যাপার হচ্ছে যে ব্র্যান্ড স্টোরিটা, ভিশন, মিশন এন্ড ব্র্যান্ড ভ্যালুজ এন্ড ব্র্যান্ড পে অফ লাইন এন্ড ট্যাগ লাইন এট দ্য সেম টাইম ব্র্যান্ড সামারিটা আমার করে দেওয়া, সেটার নাম হচ্ছে ইন্সপায়ারিং গ্রোথ। এই জন্য সমৃদ্ধির বাংলাটা হচ্ছে সমৃদ্ধির প্রেরণায়। প্রেরণায় কেন? হুইচ ইজ কন্টিনিউয়াসলি, চলতে থাকবে। ইন্সপায়ারিং, আইএনজি, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। সো গ্রোথটা যদি কন্টিনিউয়াস হয়, so it can contribute economy, it can help out the entrepreneurs, it can help out the individual customer. So ওই কনসেপ্ট থেকে গ্রোথটা আনা হয়েছিল। তো
আমি যে জন্য বলছি যে লোকাল কোম্পানিগুলো বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা নন মার্কেটার ওরিয়েন্টেড যেসব কোম্পানি যারা রিয়েলি প্রোডাক্ট নিয়ে খুব একটা কাজ করে না, তারা কিন্তু ব্র্যান্ডকে এই গুরুত্বটা দিতে পারে না। তো যারা দিচ্ছে তারা কিন্তু টুডে অর টুমরো এগিয়ে যাবে, এবং যারা এটাকে মেনটেন করবে, ব্র্যান্ডটাকে কিন্তু মেনটেন করতে হয়। এটা একটা বাচ্চার মতো, ইটস লাইক এ চাইল্ড, এটাকে পেলে পুষে বড় করতে হয়। তো আপনার বাচ্চাকে যেভাবে আপনি বড় করবেন, সে সেভাবেই কিন্তু বড় হবে, এবং সে সেভাবেই বড় হয়ে নেশনকে সার্ভ করবে। তো ব্র্যান্ডের যেরকম একটা স্টোরি দরকার, একটা ফিলোসফি দরকার, একটা ভিশন দরকার, একটা মিশন দরকার। এখন এই জায়গাটা আপনাকে আমি একটু হেল্প আউট করতে চাই যে আপনি যতটুকু পারবেন ওটাকে বেস করে কিন্তু আপনার মিশনটাকে ঠিক করা দরকার। হ্যাঁ, এমন মিশন করা দরকার না যেটা আসলে আপনি আসলে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট বা এক্সিকিউট করতে পারবেন না। তা আমরা করি কি, অনেক সময় বড় বড় কথা বলে ফেলি, এই জন্য অনেক কোম্পানি বলে কি স্লোগান দিয়ে ফেলছি। স্লোগান দেওয়া সহজ, কিন্তু ব্র্যান্ডের ট্যাগলাইন দেওয়া সহজ না। ট্যাগলাইন যখন দিবেন, ট্যাগলাইন ইটস এ প্রমিস এন্ড ইউ হ্যাভ টু ডেলিভার ইট এন্ড ডেলিভার প্রত্যেকটা অ্যাসপেক্টে। হ্যাঁ, এবং ট্যাগলাইন এমন একটা জিনিস যেটা আপনার সিও থেকে পিয়ন পর্যন্ত জানতে হবে, যেটা আপনার বোর্ড মেম্বার স্টেক হোল্ডার থেকে ম্যাস মিডিয়া জানতে হবে, যেটা আপনার এক্সিস্টিং কাস্টমার থেকে পোটেনশিয়াল কাস্টমার জানতে হবে। সো ইটস আ হিউজ থিং। তো আমরা আসলে অনেক সময় একটা ট্যাগলাইনকে শুধু ট্যাগলাইন হিসেবে দিয়ে দিই, স্লোগান হিসেবে চিন্তা করি। ইটস নট আ স্লোগান, ইটস আ সামারি অফ ইয়োর টোটাল ব্র্যান্ড ভিশন, মিশন অ্যান্ড ভ্যালুস। সো ওই কারণে আপনাকে একটু চিন্তা করতে হবে যে আপনি তিনটা শব্দ যে বললেন, যে এই তিনটা শব্দ আসলেই আপনার টার্গেট অডিয়েন্স কি শুধুই 20 কোটি, না দেশের বাইরেও আছে, না তাদের সেগমেন্টটাও কি? তো এই টার্গেট গ্রুপটাকে আগে সেট করতে হবে, দেন ইউ ক্যান সেট ইউর ট্যাগলাইন অর ব্র্যান্ড স্টোরি, যে কাকে আমি সার্ভ করব। সবাইকে সার্ভ করলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। কারো একটা কোট ছিল যে ইফ আই ওয়ান্ট টু প্লিজ এভরিওয়ান, I cannot please anyone or I can't please anyone. হ্যাঁ, তো ওইটা আপনাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমি যাকে প্লিজ করব তাকে প্লিজই করব। রাইট। এবং আমরা টার্গেট অডিয়েন্সটা, জি বলুন। জি বলুন আফতাব ভাই, আপনাকে একটা মানে আমাদের যে ইন্সপায়ার, ইগনাইট এন্ড ইমপ্যাক্ট, we want to create impact towards people's life, especially our students. এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা এই করোনাকালীন সময় আমরা একটা প্ল্যাটফর্ম লঞ্চ করি, যেটা নাম হয়েছিল nrbsupport.com, যেখানে আমরা বাইরের যারা এনআরবি আছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছি, যেটার থ্রুতে আমরা এই করোনাকালীন সময় we have raised fund within 10 days, যেটার থ্রুতে আমরা প্রায় 550 উপরে ফ্যামিলিকে ঈদ উপহার দিতে সক্ষম হয়েছি। এবং আরেকটা ইনিশিয়েটিভ আমরা, যেটা আমাদেরকে মেক্স আস মোর ইন্সপায়ারিং, which is স্কলারশিপ ফর বাংলাদেশ, যেটা আমরা অলরেডি লঞ্চ করেছি ফর দ্য পিপল, ফর দ্য স্টুডেন্টস যারা ঢাকায় থেকে টিউশনি করে পড়ালেখা করে। এই জনগোষ্ঠীর সংখ্যা কিন্তু ঢাকায় অনেক, যাদের কথা আমরা কখনো চিন্তা করি নাই, যে করোনাকালীন সময় দেখা গেছে তাদের কোনো টিউশনই নাই, তারা বাসার বের হতে পারছে না, এবং তাদের জন্য তাদের যে ডেইলি এক্সপেন্স বা প্রত্যেক দিনের যে খরচ মেটানো, ওইটা হয়ে যাচ্ছে হলো অনেক কঠিন। তাদেরকে আমরা এককালীন 2000 টাকা করে দিয়েছি অলরেডি, 50 জনের উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। সো এটাও কিন্তু আমরা একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছি, যেটা আমাদের মানে বলবো যে এটা একটা লঙ্গার মানে ভিশন, যারা ভবিষ্যতের বাংলাদেশকে গঠন করবে তাদেরকে ইন্সপায়ার করার জন্য কিন্তু আমরা এই ইনিশিয়েটিভটা হাতে নিয়েছি, এন্ড উই বিলিভ দিস ইনিশিয়েটিভ উইল কন্টিনিউ আফটার দ্য কোভিড অ্যাজ ওয়েল। জি, আপনাদের এই ইনিশিয়েটিভটা যদি সাস্টেইন করতে হয়, তাহলে এই যে যাদেরকে আপনি হেল্প আউট করছেন বা সাপোর্ট করছেন, তাদেরকেই ধরে রাখতে হবে এবং তাদেরকে ভ্যালু অ্যাড করতে হবে। যে হ্যাঁ, আপনি আজকে টিউশনি করতে পারছেন না, এই ছেলে মেয়েরাই যাতে ভবিষ্যতে এসে আপনাদের মেম্বার হয় এবং আপনাদের আরো মানে ভ্যালু অ্যাডিশনে পার্টিসিপেট করতে পারে। এই ফাঁকে আমি একটু আইডিয়া হঠাৎ করে মনে আসলো, এনআরবিরা যেহেতু আছেই, এনআরবিরা কিন্তু এক ধরনের অ্যালামনাই ক্রিয়েট করতে পারে। অনেক স্টুডেন্ট দেশের বাইরে বিভিন্ন স্কলারশিপ বা এগুলো পেতে চায়, তো ওই ওয়ে গুলো এনআরবিরা কিন্তু ওই দেশে থেকে কাউকে স্পন্সরশিপের ব্যবস্থা বা কাউকে রাইট কি বলবো অ্যাডমিশনের ব্যবস্থা বা রাইট ওয়েতে স্কলারশিপটাকে ম্যানেজ করে দেওয়ার ব্যবস্থা, এই সাপোর্ট গুলো কিন্তু আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে এনআরবিরা চাইলে করতে পারে। হ্যাঁ, শুধু যে আমি মানে অনুদান দিয়ে দিলাম বা একটু ফাইন্যান্সিয়াল হেল্প করে দিলাম, ওটা কিন্তু সোশ্যাল কন্ট্রিবিউশন। বাট আমি অ্যাজ এ গুড কর্পোরেট সিটিজেন, অ্যাজ এ গুড কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যদি বলি, তাহলে আমি ওটাকে সাস্টেইনেবল একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করা যায় এরকম কিছু করব। এবং এই লোকটা গিয়ে হয়তো ভবিষ্যতে পড়াশোনা করে এসে আপনার অর্গানাইজেশনের নাম দেবে।
হ্যাঁ, ফাহিম কিছু বলতে চাচ্ছিলেন। ফাহিম ভাই। সরি ইন্টারাপ্ট করার জন্য। এখানে একটা জিনিস অ্যাড করি, যেমন আমরা অফিসিয়ালি যেটা আছে সেটা তো আছে, আমরা অনলাইনে মোটরসাইকেল রাইডিং এর উপর কোর্স দিয়েছি, এবং যেটা হচ্ছে যে সেটা জানার প্রেক্ষিতে ওখানে আমাদের অনেক সোশ্যাল মেসেজও ছিল, যে মেসেজ গুলাতে, কারণ বাংলাদেশে বাইকে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, এবং রাস্তায় নামলে যখন বাইক দেখে অনেকেই অ্যানয়েড ফিল করে বাইক রাইডার্সরা যেভাবে চালাচ্ছে, বা ওই জিনিসগুলোকে ডেভেলপ করার জন্য। কারণ আমাদের যেটা হয় যে ইউথের ভিতর যে মোরালিটিটাকে ডেভেলপ করতে হয়, সেই মোরালিটিটা যদি একবার ডেভেলপ হয়ে যায়, তাহলে কিন্তু দে উইল অ্যাবাইড বাই দ্য রুলস, দে উইল রেসপেক্ট ইট, অ্যান্ড দে উইল ফাইন্ড দ্য পজিটিভ সাইডস অফ দ্য রুলস। কারণ যেটা হচ্ছে যে ওই মোরালিটিটা যদি ডেভেলপ না হয়, সেন্স অফ রেসপন্সিবিলিটিটা যদি ডেভেলপ না হয়, তাহলে কিন্তু will not respect the laws of the country, the norms of the country, এবং আসলে যেটার পিছনে কিছু পজিটিভ দিকগুলো আছে, পজিটিভ দিকগুলোর জন্য কিন্তু বিভিন্ন ল আসে। এখন আমরা সিট বেল্ট বাঁধা শিখছি, আগে তো সিট বেল্ট বাঁধতাম না, আমরা হারকুলিসে গাড়ি চালাতাম, রাইট? সো এখন অভ্যাস হয়ে গেছে, এবং এটার পিছনে যে পজিটিভ সাইড গুলো আছে ওগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো এবং ওই জিনিসগুলো নিয়ে কথাবার্তা, যে এই ধরনের শো, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইমরান যে এই ধরনের শো গুলো তুমি করছো, কারণ এইগুলো, এই ধরনের শো গুলোতে আপনার এই যে এটা বললেন যে পজিটিভ যে টকিংটা আসছে, যে স্পিচ গুলো আসছে, বা যে কন্টেন্ট গুলো আসতেছে, আসলে আমি তোমার শো আগের গুলো বেশ কয়েকটা দেখেছি, তো ওখানেও দেখেছি, কারণ অ্যাটলিস্ট দেয়ার ইজ ওয়ান মেসেজ দ্যাট ইভেন আই ক্যান টেক ইট, যে এই জিনিসটা রাইট, এই জিনিসটা আমি করতে পারি, এটা হলে পজিটিভ হবে, এটার পিছনে পজিটিভিটিটা কি। সো এভরি এই যে ওই জিনিসটা যে কোনো একটা মেসেজ কিন্তু যে কারো একজনের কাজে লেগে যায়, এবং ওখান থেকে আস্তে আস্তে জিনিসটা ফ্লোরিশ হয়, মানুষজন জানে, পজিটিভিটি গুলো পায়, এবং এই ধরনের প্যান্ডামিক সিচুয়েশনে এবং আফটার প্যান্ডামিক সিচুয়েশন ইজ রিয়েলি ভেরি, কারণ স্ট্রাগলিং, কারণ আমাদের নতুন করে আবার যে অফিসগুলো শুরু হচ্ছে, আমরা হোম অফিস করছি বা অফিসে যে অফিস করছি, আমরা বিভিন্ন ট্রেনিং করাচ্ছি অনলাইনে, আফটার দিস প্যান্ডামিক সিচুয়েশনটাকে সার্ভাইভ করাটাও কিন্তু ইজ এ চ্যালেঞ্জ। এবং আমি যেটা মনে করবো, এখন তো আমরা বাসায় আছি, বাট এই যে যেটা মেন্টাল হেলথ নিয়ে এখন কাজগুলো হচ্ছে, দিস ইজ বিকজ আমরা বাসার বাইরে যখন যাব, আবার যখন প্যান্ডামিক সিচুয়েশনটা ওভার হয়ে যাবে বা আমরা ভ্যাকসিন গুলো চলে আসবে, আমরা যে বাইরে যাব, যে ভয়টা আমাদের ভিতরে আছে, ওই ভয়টাকে কাটিয়ে ওই নর্মস গুলাকে মেনটেন করে, হেলথ মেজার্স অ্যান্ড নর্মস গুলা মেনটেন করে, সো আমরা যেন বাইরে নির্দ্বিধায় বা নির্ভয়ে আগাতে পারি। আবার ওই জিনিসগুলা কিন্তু এই ধরনের প্ল্যাটফর্মে, এই ধরনের কথাগুলোর মাধ্যমেই জিনিসগুলো আসবে, যে নর্মস গুলা মেনে চলা, রুলস গুলা মেনে চলা, হেলথ মেজার্স গুলা মেনে চলা, এগুলা নিয়ে চললে কিন্তু আমরা যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাব, তখনই কিন্তু উইল নট বি অ্যাফ্রেড অফ দ্য সিচুয়েশন দ্যাট ইজ কামিং আপ, অ্যান্ড উই ক্যান গো আহেড ইন দ্য পেস দ্যাট উই ইউজ টু। কারণ বাংলাদেশ খুব ভালো একটা পেসে এগিয়ে যাচ্ছিল, এবং দিস ইউথ এর যে সেকশনটা ইজ দ্য মেজরিটি সেকশন দেখে কিন্তু এই পেজটা পেয়েছিল, যে গভর্নমেন্টের সাথে কাজ করা, গভর্নমেন্টের পলিসি গুলোকে রেসপেক্ট করে কাজ করা, গভর্নমেন্টের প্রণোদনা গুলো নেওয়া, এবং তার পজিটিভ সাইড গুলোকে নিয়ে কাজ করা, ওখান থেকে এবং সাস্টেনেবল ওয়েতে যেই প্রণোদনা গুলো, ইনসেন্টিভ গুলো আছে, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ইনসেন্টিভ আছে, অনেকে মিস ইউজ করে, বাট বেশিরভাগ কিন্তু এখন সাস্টেনেবল ওয়েতে বিজনেস করার চেষ্টা করছে, মানুষজনকে জানানোর চেষ্টা করছে পজিটিভ ওয়েতে, এবং ওই সাস্টেনেবিলিটিটার উপর কথা বলতে বলতে কিন্তু এখন মানুষ সাস্টেনেবিলিটি যে একটা ওয়ার্ড আছে এবং এটার যে মিনিং আছে, এটা মানুষ বোঝা শুরু করছে। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস প্ল্যাটফর্ম, এবং আই এম রিয়েলি প্রাউড যে আফতাব ভাইয়ের সাথে আই কুড শেয়ার দিস স্পেস। থ্যাংক ইউ ভেরি মাচ। It's an honor. An honor to have both of you. আপনারা দুইজন ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন জেসিআই এর, এবং আমি যখন জয়েন করি ব্যাক ইন দোজ ডেজ, শেষ দিন ছিল, তখন শহীদ ভাই হ্যান্ড ওভার করতো, ওইখান থেকেই আর কি আফতাব ভাইয়ের সাথে পরিচয়। সো ইট ওয়াজ গুড টু হ্যাভ বোথ ন্যাশনাল প্রেসিডেন্ট, এক্স ন্যাশনাল প্রেসিডেন্ট। একটু এই ফাঁকে বলে রাখি, ওরাও যখন আপনার ট্যাগলাইন চেঞ্জ করছিল, বি বেটার, এর আগে ছিল প্যাশন টু অ্যাকশন। হ্যাঁ, সো ওই সময় কিন্তু আমি জেসিআই ব্র্যান্ড কাউন্সিলের অ্যাডভাইজারি কাউন্সিল মেম্বার ছিলাম। তো
তারাও কিন্তু এটা একটা চেঞ্জের মাধ্যমে সময়ের সাথে একটা চেঞ্জেস এনেছিল, যে বি বেটার কেন, ওটারও কিন্তু একটা গল্প ছিল। এবং সময়ের সাথে আমাদেরও যেমন চেহারা বদলায়, স্কুলের আইডেন্টি কার্ড, ইউনিভার্সিটি আইডেন্টি কার্ড বা অফিসের আইডেন্টি কার্ড দেখলে আপনারা বুঝবেন যে পাসপোর্ট সাইজ ছবি কতটুকু ডিফারেন্স। তো মানুষটা এক থাকে কিন্তু চেহারা চেঞ্জ হয়, ফাদেরও কিছুটা পরিবর্তন আছে। তো এই যে চেঞ্জের সাথে আমরা নিজেদেরকে যে নিজে এগিয়ে নিয়ে যাওয়া, এই সাস্টেনেবিলিটিটা খুব দরকার। ফাহিম যেটা বলছিল যে সাস্টেনেবল একটা ওয়ার্ড, তো কোনো এক সময় আমিও যখন যে ব্র্যান্ড বলতাম, কেউ কেউ এখন বলে যে ব্র্যান্ড শব্দটা তৈরি হয়েছিল ওই সময়, যে এই যে ব্র্যান্ডের উপর লেখালেখি এটা কেউ চিন্তা করে নাই যে বাংলায় লিখবো। আমি যায় দিনে প্রথম বোধহয় বাংলায় আমার ওনাদের যে বিজনেস এডিটর আমাকে জোর করে বলে যে আফতাব ভাই এটা বাংলায় একটা লেখেন। 2007 সালে কতগুলো রিব্র্যান্ড হলো, ওই সময় এবি ব্যাংক হয়েছিল, ট্রাস্ট ব্যাংক হয়েছিল, হ্যাঁ, তারপরে এয়ারটেল বা ওয়ারিদ চলে গেছিল কিছু একটা। এটা নিয়ে কিন্তু আমাকে একটা জোর করে যায় দিনের যিনি বিজনেস এডিটর, পরে এখন কালের কণ্ঠের বিজনেস এডিটর, উনি কিন্তু লিখিয়েছিলেন বাংলায় কিন্তু কেউ লিখতো না, তো আমি লিখেছিলাম। তো এখন মনে হচ্ছে যে এটা কাজে দিয়েছে, টুডে আর টুমরো। হ্যাঁ, আমাদের তখন বোঝাতে হয়েছে বেশি, এখন যারা আসছে ইজিলি লেখা দিলে বা জিনিসটা এডিটররা বুঝতে পারে। তো ওই রকম কাউকে না কাউকে হ্যামার করতে হবে, ওই শব্দগুলো হ্যামার করতে হবে। যেমন অনেক কোম্পানির আমি এবার দেখলাম কারোরই সাস্টেনেবল প্ল্যান নাই। হ্যাঁ, বিসিপি প্ল্যান নাই, বিসিপি মানে হচ্ছে বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং, বিসিপি নাই। এবং সাস্টেনেবল যারা ম্যানেজার রেখেছে তাদেরকে আবার তার উপরের লেভেল কাজ করতে দেয় না। হ্যাঁ, কারণ সে যেহেতু কনসেপচুয়ালি ওটা লিমিটেড নলেজ, তো সে মনে করছে যার নলেজটা আছে সে যদি এটা এখন ম্যানেজমেন্টের সামনে দেখিয়ে ফেলে তাহলে বোধহয় আমি ছোট হয়ে যাব। তো আমাদের লিডারশিপ মেন্টালিটিতে যারা বা লিডারশিপ পজিশনেও যারা আছে তাদের এই ধরনের মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। দে শুড রেকগনাইজ দ্য ট্যালেন্ট, they should collaborate with the talent and make a teamwork. এটা ফুটবল গেমের মতো, যে কেউ মিডফিল্ডে খেলবে, কেউ অফসাইডে খেলবে, কেউ গোলকিপার হবে, কেউ ডিফেন্ডার হবে, কেউ স্ট্রাইকার হবে। কিন্তু আমি সব নিয়ে বসে থাকবো, সব ক্রেডিট আমার হবে, ওই দিন এখন আর নাই। কারণ সবাই স্পেশালিস্ট হতে পারবে না এবং সবার এই স্কিলও নাই। যেমন আমার যেমন অ্যাকাউন্টিং স্কিল নাই, বা থাকলেও আমার ইন্টারেস্ট নাই, তো আমার যেখানে ইন্টারেস্ট আমি ওখানে ভালো করব। তো আমার নলেজটা হচ্ছে এরকম, বা আমার এখন বলার উদ্দেশ্যটা হচ্ছে এরকম, যারাই যেই পজিশনে আছেন তারা চেষ্টা করেন তাদের এমপ্লয়ি হোক বা কো ওয়ার্কার হোক বা কলিগ হোক বা কো পার্টনার হোক বা কো অ্যাসোসিয়েট হোক, তাদেরকে যার যেটা গুণ আছে বা যে যেদিকে এক্সপার্ট সেই স্কিলটাকে ডেভেলপ করে, তাতে কিন্তু কোম্পানি সাস্টেইন করবে এবং আপনার এফিসিয়েন্সি বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে, এট দ্য এন্ড অফ দ্য ডে কস্ট আপনার কমবে। তো আমরা দেখা যাচ্ছে যে একটা ব্যাংকের কথা রিসেন্টলি শুনলাম, খামাখাই অনেক লোক রেখে দিয়েছে, আবার তারাই আবার লাক্সারি ব্র্যান্ডের কথা বলছে। এটা কিন্তু কন্ট্রাডিক্টরি। তার মানে তাদের স্ট্র্যাটেজিক প্ল্যানে ভুল আছে, এবং সেটা শুধু এইচআর এর দোষ দিলে হবে না। আমি স্ট্রেট বলে দিব এটা ম্যানেজমেন্টের প্রবলেম, এবং শুধু ম্যানেজমেন্টের প্রবলেম না, বোর্ডে যারা স্টেক হোল্ডার আছে তাদের প্রবলেম, অলসো যিনি লিডার আছেন তাদের প্রবলেম। কারণ একটা কোম্পানি একজন লিড করে, তার কিন্তু হলিস্টিক অ্যাপ্রোচে চিন্তা রাখতে হবে। তো ওই জায়গাটা আমার মনে হয় এখন একটা সময় আসছে, উই হ্যাভ টু থিঙ্ক ইন এ সাস্টেনেবল ম্যানার, যে কোনো কিছু, স্মল এন্টারপ্রাইজই হোক, বিগ এন্টারপ্রাইজই হোক। আর একটা হচ্ছে এট দ্য সেম টাইম নেশনকে এডুকেট করা, বা তার টার্গেট অডিয়েন্সকে বা তার টার্গেট কাস্টমারকে এডুকেট করা, যেটা ফাহিম একটু আগে বলছিল, যে কিছু সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা। এই যে আমাদের হোন্ডা ফুটপাতের উপর উঠিয়ে দিচ্ছে, হোন্ডা যাওয়ার সময় গাড়ির গ্লাসটাকে ধাক্কা মেরে চলে যাচ্ছে, যে এইটা যে একটা ম্যানার না। হাউ টু রাইড এ হোন্ডা, ইট কুড বি অ্যান এটিকেট। শিক্ষিত করার ব্যাপারে যে জিনিসটা বললেন, যে আমরা একটা জিনিস সবাই বলি যে আমরা জাতি হিসেবে সবাই শিক্ষিত না হলেও সবাই কিন্তু শিক্ষক। আমরা কিন্তু সবাই সবভাবে জ্ঞান দিতে পছন্দ করি এবং সবাই কিন্তু জাজমেন্টাল ওয়েতে ট্রিট করি সবাইকে, যে কোনো ভাবে, যেটা আমরা দেখে আসছি। এবং যে জিনিসটার জন্য আমরা এই প্ল্যাটফর্মটার মূল উদ্দেশ্য, আপনি যেটা বললেন, শিক্ষিত করা এবং আরো অ্যাওয়ার্ড করা। কারণ আমরা দেখি যে আমাদের যে চিন্তা চেতনা বা আমাদের যে সময়টা, আমাদের লেজার টাইম, দেখা যায় যে ফেসবুকে আমরা 5-6 ঘন্টা সময় ব্যয় করি, বাট ফ্রুটফুল ওয়েতে কিন্তু করি না।
আমরা কিন্তু নেগেটিভিটি স্প্রেড করতে ব্যস্ত থাকি, বাট আমরা যদি এট দ্য সেম টাইম আপনার কোনো অ্যাচিভমেন্ট বা আপনার কোনো পেইন্টিং বা কোনো কবিতা যদি আমি শেয়ার করি, ইট মেক্স মি ফিল গুড, এবং এটা কিন্তু করা উচিত। এই প্র্যাকটিসটা করার জন্য কিন্তু আমাদের ইন্সপায়ারিং। এখানে আরেকজন আর্টিস্ট ফারহানা ইসলাম, উনিও আর্টিস্ট, হ্যাঁ, তো উনিও কিন্তু এই আর্টটাকে এখন প্রচার করছেন, যেটা হয়তো একসময় করতেন না। তো কেউ ইন্সপায়ার করেছে বলেই সে এখন এক্সিবিশন করছে বিয়ন্ড হিজ হার মানে কর্পোরেট লাইফ। তো এই যে মাল্টি স্কিল মানুষ হতে পারে, আমরা কিন্তু এটা অনেক সময় এনকারেজ করি না। একটা মানুষ কিন্তু মাল্টি ট্যালেন্টেড বা মাল্টি স্কিল হতে পারে, সেটার যদি আমি সিনার্জি নেই, সেই সিনার্জিটিক ইফেক্টটা কিন্তু ভালো ইম্প্যাক্ট করবে সোসাইটিতে। আপনার ভাষায় বললাম ইম্প্যাক্ট। তো এই ইম্প্যাক্ট তার ট্যালেন্টটাকে যদি আমি দাবিয়ে রাখি, সে কিন্তু মেন্টালি একটু ডাউন থাকবে। মেন্টালি ডাউন আর মোটিভেটেড পারসনের মধ্যে কিন্তু ডিফারেন্স করবে। তাহলে আবার মেন্টাল হেলথের প্রশ্ন চলে আসবে। এক্স্যাক্টলি। এবং যার জন্য জি ফাইন ভাই, সরি, একটু অ্যাড করতে যাচ্ছি না অতএব ভাই, যার জন্য কিন্তু এখন বেশিরভাগ কর্পোরেটস এবং নট অনলি মাল্টিন্যাশনালস, লোকাল কর্পোরেটসরাও দে আর ডুইং দ্য টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস। তারা একটু বাইরের সময় কাটাচ্ছে আদার দেন অফিসে, মানে একটা 2-3 দিনের জন্য একটা ট্যুরে যাচ্ছে, হ্যাঁ, অফসাইট করছে। এই জিনিসগুলো কিন্তু ইউ হ্যাভ রাইটলি পয়েন্টেড আউট, এবং এই জিনিসগুলো আসতেছে। এবং এই করোনাকালীন সময়ে অফিসের ভিতরে যে ফাংশনালিটি গুলো বা অপারেশন মডালিটিটা অনেকখানি চেঞ্জ হয়েছে। এখন যেমন আমরা আগে বলতাম যে অনলাইনে আমরা যে কোনো জায়গা থেকে বসে অফিস করতে পারি, বাট উই ডিডন্ট বিলিভ দ্যাট। কিন্তু এই সময় এসে উই হ্যাড টু ডু দ্যাট, এবং উই আর সিইং দ্যাট দ্য অপারেশন ইজ এফেক্টিভ। হ্যাঁ, এটা হচ্ছে এবং ভালো মতো হয়। কারণ এটা কেন ভালো মতো হয় আমি একটা রিয়েল লাইফ বলি, আমি একটু বলতেই পারি কারণ আমি আশেপাশে দেখে অভ্যস্ত। যেটা যে এতে করে হচ্ছে কি পলিটিক্সটাও কম হচ্ছে, কারণ আমি কান কথা লাগানোর সময় পাচ্ছি না, এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে পারছি না, বা এক টেবিল থেকে আরেক টেবিলে গিয়ে আড্ডা দেওয়ারও সময় নেই। সো আমি রিসেন্টলি, এটা হচ্ছে মার্চে, 26শে মার্চ বন্ধ ছিল, ওই দিনও কিন্তু আমরা সামহাও কাজ করে ফেলেছি, আমার এজেন্সিও কাজ করেছে, এবং আমরা 28 বা 29 তারিখে একটা বিগ মানে অনলাইন লঞ্চ করে ফেলেছি। যে হ্যাঁ, যেটা আসলে নর্মাল থাকলে কিন্তু 26শে মার্চ বন্ধ থাকতো, পরে শুক্রবার দিন বন্ধ থাকতো, শনিবার সানডেতে গিয়ে কাজ হতো, কিন্তু আমরা সানডেতে জিনিসটা লঞ্চ করে ফেলছি। বিকজ কি, আচ্ছা ঠিক আছে আপনি পাঠিয়েছেন, এটা করে আমরা পাঠিয়ে দিব, অনলাইনে কিন্তু ডিজাইন পাঠিয়ে দিচ্ছি, অ্যাপ্রুভ করে দিচ্ছি, বাস কাজ হয়ে গেল। তো তাতে করে যেটা হচ্ছে যে ইফেক্টিভ। হ্যাঁ, আগে হলে কিন্তু আমরা ওইটাকে খুব মাইন্ড করতাম, আমাকে শুক্রবারে কেন বললো, মানে গভর্নমেন্ট হলিডে কেন বললো, এটা সবাই ক্যাজুয়ালি নিয়েছে এবং ফ্লেক্সিবল। যে জায়গায় আমি আসতে চাচ্ছি, এই যে একটা ফ্লেক্সিবিলিটি আছে, আমি কিন্তু আসলে 24 ঘন্টা কাজ করছি না, বাট আমি কিন্তু ফ্লেক্সিবল এনাফ যে আমি আমার সময় মতো কাজটা করে এট দ্য এন্ড অফ দ্য ডে আমার রেজাল্ট দরকার, কাজটা হওয়া নিয়ে দরকার, সেটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এই অ্যাজাইল মাইন্ডসেটটা বা ফ্লেক্সিবল মাইন্ডসেটটা কিন্তু এখন আমরা বিলিভ করছি। যেটা হতো ট্রেডিশনাল বসরা কি বলবো, বলে বাসায় তো তুমি ঘুমাবা, আড্ডা দিবা, কি আর কাজ করবা, এরকম কথা বলে বসতে পারে। তাতে করে হচ্ছে কি, যে আসলে করার ইচ্ছা থাকতো সেও কিন্তু একটা নতুন আইডিয়ায় কাজ করতো না। কিন্তু এখন ট্রেডিশনাল বসদেরও বাধ্য করা হচ্ছে যে বাবা তুমি একটু জুমে ঢুকো। হ্যাঁ, জুমে না ঢুকলে আইটির লোকটা তোমাকে জুম ডাউনলোড করে দিবে, এইভাবে ঢুকতে হয়, দরকারের পিছনে আইটির লোকটা বসে থাকে। তো 2-3 বার এক্সপেরিয়েন্স করেন, আমরা এরকম করছি, এরকম অনেকগুলো মিটিং করছি আমরা, চিন্তা করলো আরে তাই তো আমি তো নিজেই তাহলে বাসায় বসে কাজটা করতে পারি। এখন দেখা যায় ম্যাক্সিমাম বসরাই কিন্তু বাসায়, জুনিয়র আবার অফিসে কাজ করে। সো দিস ইজ দ্য চেঞ্জ। এই ডেমনস্ট্রেশনটা দরকার ছিল, তো ডেমনস্ট্রেশনটা দরকার, এই জন্যই এডুকেশনটা দরকার। আচ্ছা, এই জায়গায় আমি আরেকটু প্রফেশনাল কথায় আসি, ও এক্সাম্পল দিয়ে। রিসেন্টলি আপনি দেখবেন এমিরাটস এয়ারলাইন্স, এমিরাটস কি করলো, ও অপারেশন শুরুর আগে এইসব ডেমোগুলো ভিডিও করেছে, প্রফেশনালি ভিডিও করে এই এটিকেটটা, আপনি প্লেনে উঠবেন কি এটিকেট, এয়ারপোর্টে কিভাবে যাবেন এটিকেট, আপনাকে এমিরেটস কি অফার করবে সেটার এটিকেট, বা এই সময় এমিরেটস কি কি এক্সট্রা ফ্যাসিলিটি আপনাকে দিচ্ছে বা সাপোর্টিভ অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, ওটা কিন্তু ওরা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে তারপরে রেডি হয়ে তারপরে কিন্তু ডিক্লারেশন দিচ্ছে যে আমি অমুক তারিখ থেকে তমুক জায়গায় যাওয়া শুরু করব। তো এটা হচ্ছে পিপলদের আগে এডুকেট করা, প্রিপেয়ার করা, দেন দে অপারেশনে যাচ্ছে, যেটা সিঙ্গাপুর করেছে। এবার সিঙ্গাপুরের কান্ট্রি ব্র্যান্ডিং এর সময় ওদের ছিল ইউনিকলি সিঙ্গাপুর,
তো যারা সিঙ্গাপুরে গিয়েছেন তারা জানেন এয়ারপোর্টে স্টেপ দেওয়া মাত্রই আপনি সিঙ্গাপুরে একটা ডিফারেন্ট ফিলিং পাবেন। হ্যাঁ, তো ওই যে ইউনিকলি সিঙ্গাপুর, ওই ইউনিকনেসটা ওরা কিন্তু অল অ্যাক্টিভিটিসে যেখান থেকে একটা বাইরের দেশের লোককে ওয়েলকাম করা হয় ওখান থেকে শুরু করেছে। আর এটা কিন্তু একদিনে হয়নি, তারা এয়ারলাইন থেকে শুরু করে হ্যাঁ তাদের সিটিজেনকে 2 বছর ধরে সব ধরনের সিটিজেনদের এডুকেট করেছে ডিফারেন্ট পলিসিস, ইনস্ট্রাকশন এন্ড মেথড, কিভাবে রাস্তা পার হতে হবে, কোথায় সিগারেট খাওয়া যাবে না, এগুলো কিন্তু তারা আগে ইন্টারনালি সিটিজেনদের তৈরি পলিসি গুলো ডেভেলপ করেছে। তারপরে এয়ারপোর্টটাকে ডেভেলপ করার মধ্যে দিয়ে আমরা যাই। ইটস আ প্রসেস। আর আমরা কি করি, প্রথমেই একটা অ্যাডভার্টাইজ করে ফেলি, প্রথমেই স্লোগান দিয়ে দিই রেডি না করে। তো রেডিনেস স্টেজটা আগে দরকার, এবং এই জন্য আমরা বলি অফিসিয়ালি বা প্রফেশনালি ইন্টারনাল ব্র্যান্ডিং আগে দরকার, দেন এক্সটার্নাল ব্র্যান্ডিং। Exactly. So your people should know who you are. Your people should know who you are. Then they will communicate. They are your brand ambassador. They will communicate external. যে হ্যাঁ আমরা এইটা, we are this. We are that. And এবং একটা সিম্পল we are জিনিস doing this. জি আফতাব ভাই, আপনার সাথে একটা জিনিস আমি অ্যাড করি যে এখন পর্যন্ত আমাদের সিজন 2 এর জন্য 2 of the major brand already approached me for brand placement. কারণ তারা যে জিনিসটা আমাকে বলছে যে আমাদের ফেসবুকের ইয়াতে ইনবক্সে আমাদেরকে নক করে বললো যে উই নিড গুড কন্টেন্ট। কারণ আমরা যে জিনিসটা দেখি যে অন্যান্য যেসব লাইভ বা যেসব জিনিসগুলোতে দেখি সবাইকে দোষারোপ করতেছে, দিন শেষে লাইভ শেষ হচ্ছে একটা অ্যাংজাইটি নিয়ে। হ্যাঁ ওই ব্যাপারটা নিয়ে কিন্তু শেষ হয়। বাট আমরা যে জিনিসটা নিয়ে শেষ করি, আমার শেষ পর্যায়ে চলে এসেছি যদিও, যে আমরা ভবিষ্যতে বাংলাদেশকে কিভাবে দেখতে চাই এন্ড হাউ উই ক্যান ওভারকাম দিস প্রবলেম। সো ওই প্রবলেম নিয়ে যখন আমরা ডিসকাস করব, অনেক জিনিস কিন্তু সামনে এসে যাবে, এবং সামনে আসলে কিন্তু একটা সলিউশনের ব্যাপারে কথা হবে। এবং আমরা কিন্তু কোলাবোরেটিভ ওয়েতে বেশ কিছু সলিউশন অলরেডি ডিজাইন করে ফেলছি, যেটা এটা আমরা অবশ্যই সামনে দেখব। তো ফাহিম ভাইয়ের কাছে চলে যাব হলো আপনার কাছে জানতে যে লাইক এখন যারা বাসায় বসে আছে, ম্যাক্সিমাম ইউথ, তাদের এখন স্কুল কলেজ বা ইউনিভার্সিটি বন্ধ, হাউ দে ক্যান রিস্কিল দেমসেলফ। আমরা কিন্তু রিস্কিলের কথা বলছি। এখন রিস্কিল ছাড়া কিন্তু সামনে আপনার যে ইউএসপি আছে ওই ইউএসপিটাকে কাজে লাগাতে পারবেন না। সো আপনার জন্য আপনার কাছে কি সাজেশন থাকবে যারা দেখছে? আমাদের 79% হচ্ছে হলো ইউথ যারা আমাদের এই ইয়াটা দেখে, আন্ডার 35। তো তাদের জন্য আপনার কি সাজেশনস থাকবে? থ্যাংক ইউ ফাহাদ। যেটা হচ্ছে যে আমি যেটা বলবো যে এখনকার যে সময়টা এটা বেস্ট ইউটিলাইজ করতে হবে। অনলাইনে বিভিন্ন রকম ট্রেনিংস আছে, ওই ট্রেনিং গুলো করা, এবং অনলাইনে অনেক রকম বইও আছে, কারণ বেশিরভাগ সময় ইউথরা স্মার্টফোনের দিকে তাকিয়ে আছে। সো হ্যাঁ, অবশ্যই সোশ্যাল নেটওয়ার্কিং তো অবশ্যই দরকার আছে, সেটা থাকবেই, কিন্তু সাথে সাথে যদি অনলাইন ট্রেনিং গুলো করে, এবং আরেকটা যেটা ভাইটাল জিনিস, যদি তাদের নিজস্ব ডেভেলপমেন্টের জন্য করতে চায়, আমাদের যেটা হচ্ছে যে আমরা যে দেশে থাকি, আমি এই জিনিসটা এখন প্রচার করছি বা আমি সবসময় বলি যে সেই দেশের নর্মস গুলা জানা, সেই দেশের মানে লস গুলা জানা, সেই দেশের পলিসি গুলা জানা, এগুলা কিন্তু এখন বসে বসে পড়তে পারে, সো দ্যাট দে ক্যান ফাইন্ড আউট। এখানে অনেক রকম চমৎকার পলিসি আছে বাংলাদেশ, কারণ আমি গভর্নমেন্ট অ্যাফেয়ার্সও দেখি, তো যার জন্য আমার এই জিনিসগুলো নিয়ে স্টাডি করা হচ্ছে। গত 2-3 বছর ধরে আমি স্টাডি করছি। বিভিন্ন রকম পলিসি আসতেছে যে জিনিসগুলো ইউথ জানছে না, এবং দে আর গেটিং ফ্রাস্ট্রেটেড। বাট ওই পলিসি গুলো জেনে যদি তারা তাদের একটা অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা শুরু করতে পারে, তারা যে কোনো একটা অ্যাক্টিভিটিসে তারা এনগেজ হতে পারে, যেটা তার নিজের সেলফ ডেভেলপমেন্টে কাজ করবে, তার স্কিল ডেভেলপমেন্টে কাজ করবে, তার ফিনান্সিয়াল ডেভেলপমেন্টও কাজ করবে। এই জিনিসগুলো যেমন অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর ট্রেনিংস এর সাথে সাথে প্রচুর রকম জবও আছে, তো ওই জবগুলো করা, এবং এই টাইমগুলো কিন্তু ওই পলিসিগুলো জানা, অনলাইনে ট্রেনিং করা, জবগুলো করা, তাতে কিন্তু টোটালি সে অ্যাক্টিভ থাকছে, এবং সে তার সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে, যেমন মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে, সাথে নলেজ এনহ্যান্সমেন্ট, এবং সাথে তার ফিনান্সিয়াল ব্যাকআপটাও চলে আসতেছে। সো আমার মনে হয় যে এই জিনিসগুলো করাটা উড বি গুড। রাইট। এবং আমরা দেখতে দেখতে 1 ঘন্টা কাটিয়ে ফেললাম, এবং খুব ফ্রুটফুল কিছু ডিসকাশনস হলো, এবং আমাদেরকে এখন পর্যন্ত প্রায় 7 থেকে 8টা দেশ থেকে মানুষ
দেখছে, আমাদেরকে বললো যে আমরা দেখছি ওইখান থেকে এখান থেকে। তো আপনারা কমেন্টগুলো দেখতে পারবেন পরে। এবং আমরা শেষ করবো আফতাব ভাইকে দিয়ে, যে আফতাব ভাই, আমরা আমরা জানি যে একদিন আমরা এই নিউ নর্মাল থেকে আগের নর্মালে ফিরে আসব। আমরা চাই যে আগে আমরা যেভাবে সময় কাটাতাম, যেভাবে ঘুরে বেড়াতাম, বাইরে বাইরে বের হতে যেতে পারতাম, বা বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গায় কফি আড্ডা, যে সোশ্যাল গেট টুগেদার গুলো থাকতো, ওগুলো একদিন ফিরে আসবে। তো আপনার দৃষ্টিকোণ থেকে করোনা পরবর্তী বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? আপনার চোখে ভবিষ্যতের বাংলাদেশ কিরকম হবে, আপনি যদি একটু বলেন। ফাহিম যেগুলো বললো এটার সূত্র ধরে আমি একটু বলি যে এখন যারা ইউথ যারা আছেন তারা নিজেদেরকে গ্লোবাল বাংলাদেশী হিসাবে চিন্তা করবেন, কারণ আপনি বাংলাদেশে থেকেই যাতে একটা আমেরিকার কাজ করতে পারেন, বাংলাদেশ থেকেই যাতে মালয়েশিয়ার একটা কাজ করতে পারেন, এবং নিজের মাইন্ডসেটটা আমি একটা আধুনিক বাংলাদেশী হতে গেলে আমার কি কি লাগবে এই লিস্টটা নিজে যদি তৈরি করেন, তাহলে আমার মনে হয় ইউথদের একটা সুবিধা হবে। তাহলে ওই ট্রেডিশনাল মাইন্ডসেট থেকে তারা বেরিয়ে আসতে পারবে। আমি মুখস্থ চাকরি করে একটা সিজিপি নিয়ে শুধু চাকরি করব, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। এখন হচ্ছে নিজেকে উদ্যোগী হয়ে শ্রম দিতে হবে, এবং যার যেটা ট্যালেন্ট আছে, যে যেটা পছন্দ করে, ফাহিম যেটা বলো অনলাইনে অনেক কিছু আছে, নিজেকে ওটা তৈরি করা, এবং অনলাইন বেস বা টেক বেস যেসব স্টাডি গুলো আছে এটা করে ফেলতে হবে, সোজা কথা। কারণ ইন ফিউচার আমাকে ওই ট্রেডিশনাল অনেক কিছুই আমাকে বাদ দিতে হবে, এবং ওইটাকে কিন্তু আমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে এবং মেনে নিতে হবে। যে মেনে নিতে পারবে না সে কিন্তু পিছিয়ে যাবে, এবং পিছিয়ে যাওয়া মানে ফ্রাস্ট্রেশন আসা। তো আমি যতটুকু সময় পাচ্ছি ততটুকু অনলাইন বেস কিছু জিনিস শেখা, যেমন আমিও কিছু এখন অ্যাপস আমারও তো একটু পুরোনো দিনের অ্যাপস কিভাবে ডাউনলোড করে ওগুলো শিখছি, বা ডিজিটাল মার্কেটিং। অনেকে বলে যে ডিজিটাল মার্কেটিং আলাদা বলে কিছু না, এটা একটা মার্কেটিং, এই প্ল্যাটফর্মটা ডিফারেন্ট। সো যে মার্কেটিংটা জানে শুধু ডিজিটাল প্ল্যাটফর্মটা সম্পর্কে জানতে হবে তার। সো যে ডিজিটাল প্ল্যাটফর্মটা ভালো জেনে যাবে এবং মার্কেটিং এর নলেজ আছে, সে কিন্তু ইন ফিউচার রিয়েল মার্কেটার হবে। যে ফিউচারের সিএমও হবে তাকে কিন্তু মোর টেকসেভি সিএমও হতে হবে। আগেকার দিনে শুধু ওই টিভি অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, বিলবোর্ড দিলাম, হয়ে গেল, নট লাইক। এখন টিভি কিন্তু নাই হয়ে যেতে পারে, এখন মোবাইল হচ্ছে নেক্সট টিভি। তো আপনাকে ওইভাবে নিজেকে তৈরি করতে হবে যে আমি ট্রেডিশনাল টু মডার্ন হব, এন্ড এই মডার্ন হতে গিয়ে আমার কি কি স্কিল ডেভেলপ করা দরকার সেটা আমাকে জেনে নিতে হবে, যেটা হয়তো আমার বিবিএ এমবিএ তে স্কুলে বা ইউনিভার্সিটিতে নাও পড়াতে পারে। তো আপনাকে নিজে উদ্যোগী হয়ে কিছু নিজেকে লার্নিং পর্যায়ে নিয়ে আসতে হবে। আর আমরা যারা একটু কাজকর্ম করে কিছু শিখেছি তাদের জন্য যদি দরকার হয় আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু সেশন স্পেশালি টপিক ওয়াইজ করে you can record it, make it a proper content and disseminate it from your platform. তাতে করে হবে কি আপনার টার্গেট অডিয়েন্স ওখানে গিয়ে এই রিসোর্স এবং এই নলেজ গুলো খুঁজবে, বা আপনার ওয়েবসাইটে গিয়ে এই হোয়াইট পেপার গুলো খুঁজবে। যেমন আমি বললাম না, আমি এখন বাংলায় লিখছি, এই বইগুলো বেরোবে সামনে। একটা হচ্ছে ব্র্যান্ডিং এবং বাস্তবতা, এবং আরেকটা হচ্ছে ইয়েস ব্র্যান্ড ম্যাটার্স। তো এই বইগুলো দিয়ে অনলাইন কন্টেন্টও তো কেউ করতে চায়, বা কোনো পাবলিশার বা কোনো কোম্পানি স্পন্সর করতে যায়, দেখেন করতে পারে, এবং যে প্রথমে করবে সে কিন্তু পায়োনিয়ার হয়ে যাচ্ছে, এবং তার একটা ব্র্যান্ডিংও হয়ে যাচ্ছে, এবং সে কিন্তু সোসাইটিকেও একটা ইনপুট দিচ্ছে, এবং ইউথরা এখান থেকেই কিন্তু জানবে। আমি বাইরের বই অবশ্যই পড়বো, কিন্তু আমাদের বাংলাদেশ কন্টেন্টে অনেক কেস স্টাডি এখন নাই, বা অনেক রাইট আপ নাই, অনেক সাকসেস স্টোরি নাই, অনেক ফেলিয়ার স্টোরি নাই। তো এগুলো কিন্তু আমাদের এখনই সময় এটাকে কন্টেন্ট আকারে প্রকাশ করা, এবং সেটা ডিজিটাল ফরম্যাটে হলে আরো ভালো, যেহেতু এখন ইউটিউব আছে, মুভি আছে। তো এই ফরম্যাট গুলো আপনারা উদ্যোগ নিয়ে নিউ জেনারেশনের স্টার্ট আপ যেটা উদ্যোগ নিতে পারেন, প্রোডাক্ট বানাতে পারে এবং সেল ইট এন্ড ইউ ক্যান আর্ন ফ্রম ইট। এবং একটা জিনিস আমি শেয়ার করি এই সুযোগে, আমাদের সামনের বছর 2021 সালে আমরা স্বাধীনতার 50 বছর উদযাপন করতে যাচ্ছি, এবং আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ থেকে একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে আমরা স্বাধীনতার পর থেকে এই 50 বছরে বেশ কিছু অ্যাচিভমেন্টের গল্প স্কেচ আকারে গল্প থাকবে, এবং আপনার কিছু আর্ট ওয়ার্ক থাকবে, যে আর্ট ওয়ার্ক গুলাতে মানুষ রিলেট করতে পারবে এবং ওই জায়গাটাই তাকে দেখতে পারবে যে হাউ ইট ফিলস। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে কমিক্স হয়েছিল মুজিব নামে, যে স্কেচটা বা সবার জন্য, তো ওরকম আমরা ওইটাকে ইন্সপায়ারিং
ইন্সপায়ারেশন ধরে আমরা কিছু গল্পকে নিয়ে আসছি, এই গল্পগুলা বাংলাদেশের অ্যাচিভমেন্টের গল্প বলবে। যেমন পদ্মা সেতু থেকে শুরু করে এমন অনেক অ্যাচিভমেন্ট আছে, যেই অ্যাচিভমেন্ট গুলো আমরা জানতে পারি যদি আমরা সচিবালয়ের বাইরে যাই, বড় বড় ব্যানার পোস্টারে দেখতে পাই। কিন্তু এগুলাকে কিন্তু ডিজিটালি আনার সুযোগ এখনই হয়ে গেছে, এবং এই জিনিসটাকে কিভাবে আমরা মনিটাইজ করব ওই ব্যাপারটা নিয়েও আমরা কাজ করছি। এবং আফতাব ভাই, আই উড লাভ টু কোলাবোরেট উইথ ইউ ইন দ্যাট পার্টিকুলার। আমি এই জায়গায় একটু আপনার কথার সাথে সাপ্লিমেন্ট করে ফেলি, মিলে যাচ্ছে। রিসেন্টলি আমার একটা গান করা হয়েছে যেটার নাম হচ্ছে প্রেরণায় তুমি, ইন্সপায়ারিং, কিন্তু গানটা হচ্ছে হেডলাইন প্রেরণায় তুমি, যেটা হচ্ছে স্বপ্ন গাথা। স্বপ্ন গাথা মানে একটা স্বপ্নের গল্প। এন্ড এই গল্পটা কাকে নিয়ে করা জানেন? এই ফাদার অফ নেশনকে নিয়ে। হ্যাঁ, এবং সেই 52 থেকে নিয়ে 71 পর্যন্ত এবং এটার যে চলমান প্রক্রিয়া, ওই গানটার মধ্যে একটা টোটাল বলা হয়েছে, ঠিক আছে, উইচ ইজ এ কবিতা। বেসিক্যালি কবিতার একটা শর্ট ভার্সন গান হিসাবে সামনে আসবে। তো আপনারা চাইলে এই গানটা আপনাদের কন্টেন্টেও বা ওই কবিতাটা রাখতে পারেন চাইলে অ্যাজ এ কবিতা। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ওই যে আমি যেটা বললাম যে এই কন্টেন্ট গুলো এখন রিসোর্স হিসাবে আপনাকে আপনার সাইটে রাখতে হবে। আর অনেকে হচ্ছে কি আমরা অ্যামেচার ভাবে কাজ করছি, এখন আর অ্যামেচারের কিছু নেই, সবকিছুই কিন্তু কন্টেন্ট। একটা ওই যে হয় না, বাচ্চারা ভিডিও করে ছাড়ছে বা কমিক করে ছাড়ছে, এটাও কিন্তু মনিটাইজেশন করা যায়। তো আমি বলবো যারা ট্যালেন্টেড আছেন, যারা ক্রিয়েটিভ আছেন, আগে যেমন আমার কবি সাহিত্যিকরা মারা যেত না খেয়ে, কথার কথা। অনেকেই মনে করতো কবি সাহিত্যিক হচ্ছে এ তো ভবিষ্যতে অন্ধকার, কিন্তু না, এটাকে যদি আপনি প্রোডাক্ট হিসেবে ট্রিট করেন, মেক দ্যাট কবিতা অর আবৃত্তি, দ্যাট ভিডিও অ্যাজ এ প্রোডাক্ট অ্যান্ড সেল ইট অ্যান্ড ইউ ক্যান মনিটাইজ ইট। এবং এই ধরনের আপনাদের প্ল্যাটফর্ম গুলো কিন্তু এইভাবে সবগুলো টুকরো টুকরো জিনিসগুলোকে একত্র করে কোলাবোরেট করে কো-ক্রিয়েট করতে পারে, হুইচ ক্যান জেনারেট মানি অ্যাট দ্য সেম টাইম। তাহলে কিন্তু কেউ না খেয়ে মরবে না ভবিষ্যতে। আমার কথা হচ্ছে, এবং গ্লোবালিও কিন্তু এটা স্প্রেড হবে, আমার দেশের জিনিস গ্লোবালি স্প্রেড হচ্ছে। সো এই কমিউনিকেশনটা খুব দরকার, কমিউনিকেট এন্ড কমিউনিকেট। তো আমি থ্যাংক ইউ জানাবো ইমরানকে যে এই ধরনের একটা প্ল্যাটফর্ম করা, এবং আমার মনে হয় ইন ফিউচার আপনি এটাকে বেস করে একদম প্ল্যান্ড ওয়েতে একটা এপিসোড তৈরি করেন নেক্সট সেশন বা নেক্সট সিজন, যাতে মানুষ বসে থাকে এটা শোনার জন্য। যেমন মনে আছে, জি আফতাব ভাই বলেন, 2009 প্রথম ইউথ লিডারশিপ সামিট করেছিলাম চিনমৈত্রীতে, যেটা মানুষ টিকিট কেটে দেখতে আসছিল ওই সময় 2009 সালে। এটা, এবং আমি অবভিয়াসলি থ্যাঙ্কস দিব, রিসেন্টলি উনি প্রয়াত হয়েছেন, ডক্টর ওয়ালি ভুইয়া, বিওসির এমডি ছিলেন। উনি জাস্ট একটা ফোন কলে, একটা এসএমএস এ চলে এসেছিলেন। গীতিয়ারা সাফিয়া চৌধুরী তখন অ্যাডভাইজার ছিলেন, উনি চলে এসেছেন। ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট হোসেন খালেদ, হ্যাঁ, ওনারা কিন্তু চলে এসেছিলেন। একজন কমার্স মিনিস্টার, উনি বলেছিলেন আফতাব আমি কিন্তু মাত্র 20 মিনিট থাকবো, শেষ পর্যন্ত উনি 2.5 ঘন্টা ছিলেন। তো আমার মনে হয় যদি কন্টেন্ট ভালো হয়, মানুষ কিন্তু অ্যাট্রাক্টেড হবে এবং মানুষ কিন্তু এটার ফজিলত পাবে, যেটাকে আমরা বলি যে এট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্ট পাবে। তো ইমরান, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকদিন এবং যারা শুনলেন দেশে এবং বিদেশে, আমাদের কষ্ট করে যে বড় করলাম এতক্ষণ, তো এটার থেকে যদি কারো একটুকু কাজে লাগে বা কারো যদি ভবিষ্যতে কাজে লাগে, আমার মনে হয় আমরা এই কথাটা সার্থক হবে। এবং আমরা চেষ্টা করব যদি কারো দরকার হয় এই ব্র্যান্ড মার্কেটিং বা সাস্টেনেবল ব্র্যান্ডিং, আমি যেটাকে বলি টেকসই ব্র্যান্ডিং ব্যবসার জন্য দরকার। এবং ব্যবসা মানে এটা শুধু মানে ফিজিক্যাল ব্যবসা না, এটা আপনার ফিজিক্যাল ব্যবসা বলতে আমি ফিজিক্যাল প্রোডাক্ট ব্যবসা না, এটা সার্ভিস ব্যবসা হতে পারে, এটা কজ হতে পারে, এটা কনসেপ্ট হতে পারে, এটা একটা নেশন হতে পারে, এটা আমাদের পুরো অ্যাগ্রিগেট একটা বিজনেস হতে পারে, যেটা দিয়ে হোল নেশন ডেভেলপ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আফতাব ভাই। একটা জিনিস আপনার সাথে ছোট করে অ্যাড করি, এই যে গানের কথা যে বললেন, আমি একবার আপনি লিখছিলেন হচ্ছিল দুরন্ত রাজশাহীর থিম সং, লেটস হ্যাঁ, আমার কাছে এবং লেটস মুভ রাজশাহী এক্স্যাক্টলি। আচ্ছা, রিসেন্টলি আরেকটু বলি, এই যে আমি আমাদের ফ্রন্টলাইনার যারা ডক্টর, পুলিশ, আর্মি, তারপরে আপনার ব্যাংকার্স, তারপরে মিডিয়া যারা জার্নালিস্ট মিডিয়াতে সামনে ফ্রন্টলাইনে কাজ করছে, তাদের নিয়ে আমি একটা গান করেছি, যেটা RTV ওরা ফুল ভিডিও করেছে, গানটা গিয়েছে লিজা এন্ড সাব্বির। তো ওই গানটাই কিন্তু একটা বলা আছে ঘুরে দাঁড়ানোর গল্প, যে আমরা আবার ব্যাক করব,
আপনি একটু আগে বলেন না আমরা কিভাবে নেক্সট নরমালে আসবো, এক্স্যাক্টলি আমরা ওইটা আবার back করবো। আরটিভি ইউটিউবের চ্যানেলে দেখবেন প্রায় 40,000 ভিউয়ার্স হয়ে গেছে। আচ্ছা আমরা এটা শেয়ার that করবো gives an এবং আমরা চাই inspirational song. এক্স্যাক্টলি যে লাইক এই ধরনের কন্টেন্ট আরো মানুষ দেখুক এবং যেই কন্টেন্ট গুলো তারপরে রিসেন্টলি আরেকটা করেছি, এগিয়ে যাওয়া নারী। হ্যাঁ, পারি আমরা এটা আমি পারি, দেখেছি। এগিয়ে যাওয়া নারী, এটা উইমেনদের আমি নিয়ে। তো আমার এরকম অনেক কন্টেন্ট আছে যেগুলো ইন্সপায়ারিং সং। ইভেন মাইলসের জন্য একটা করেছি, নতুন ভোর, আসবেই নতুন ভোর, ইটস আ নিউ ডন। হ্যাঁ, Wow. তো এই We're looking নতুন forward. ভোরটা খুব ইন্সপায়ারিং সং। এই ফাঁকে একটু বলে নি, আমার ম্যাক্সিমাম মাইলসের সং গুলো ছিল একটু রোমান্টিক, সেন্টিমেন্টাল, বাট ইটস আ টোটালি নিউ সং, নতুন Right. ভোর। তারপরে My ফিডব্যাকের জন্য nephew একটা covered করেছি। one of your songs. রাইট হ্যাঁ, রাইট আচ্ছা, হ্যাঁ, নীলা দেখেছি। আর আরেকটা করেছি ফিডব্যাকের Right. জন্য, জয় হোক। জয় হোক মানে কি, এনি সেলিব্রেশন ইউ ক্যান এনজয়, ওইটা ফিডব্যাকের জন্য করা। তো এগুলো Right. সবই কিন্তু পার্ট অফ ইউথ, পার্ট অফ ইন্সপিরেশন এন্ড পার্ট অফ ফিউচার। রাইট থ্যাংক ইউ আফতাব ভাই ফর ইওর 2009 আরেকটা কাজও করেছিলাম আমার একটা সেশনে, আমার টেনিয়রে, ফিউচার ইজ ডিজিটাল, 2009-তে। সো ইন্টারেস্টিং 2009 মানে আমরা যে প্ল্যাটফর্ম থেকে তিনজনই পরিচিত, ওই প্ল্যাটফর্মের একটা ব্যানারে এখনো আছে, দি ফিউচার ইজ ডিজিটাল। এবং ওই যে তখন ইফ আই এম নট হ্যাঁ, রং ফিউচার ইজ ইয়ার্স, ফিউচার ইজ ডিজিটাল, এক্স্যাক্টলি। আমি যখন নর্থ সাউথে ছিলাম তখন আমরা এই হ্যাঁ, North South। ট্যাগলাইনটা আমরা ছিলাম এবং নর্থ সাউথের সাথে একটা এগ্রিমেন্ট, আইজাক বা কিছুর সাথে একটা মধ্যে এগ্রিমেন্ট করেছিলাম ওই সময়। রাইট আমি সো ছিলাম ফিউচার তখন ইজ ইয়ার্স, ফিউচার ইজ ডিজিটাল। Right, তো right. আজকে 10-11 বছর পরে এসে কিন্তু রিয়েলি ইট ইজ হচ্ছে। অ্যাবসলিউটলি থ্যাংক ইউ। থ্যাংক ইউ আফতাব ভাই ফর ইওর অল ইন্সপিরেশন ওয়ার্ড। এবং আমরা কিন্তু অনেক মেমোরি শেয়ার করলাম যেটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, মেমোরিটাই আসলে স্টোরি, এই স্টোরিটাই কিন্তু আচ্ছা, Right. শেষ করি একটা লাইন দিয়ে। জি প্লিজ। ব্র্যান্ড ইজ এ স্টোরি and marketing is a storytelling. ওয়াও Brand is a story, marketing is a storytelling. So আমরা কিন্তু স্টোরিটা টেল করতেই হবে, না হলে নেক্সট জেনারেশন জানবে না। ইটস আ পরম্পরা। রাইট Exactly. থ্যাংক ইউ আফতাব ভাই। শেষ করো ফাহিম ভাইকে দিয়ে যে ভবিষ্যতের বাংলাদেশ আপনি কিভাবে দেখতে চান, আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন হবে যদি একটু বলে। I'm always positive. Thank you, Imran. I'm always positive, and Bangladesh আরো পজিটিভ হবে, ইউথ কে মোটিভেট করে পজিটিভ সাইডে নেওয়া, পজিটিভ মাইন্ডসেটটা থাকবে ইনশাআল্লাহ। এবং আমি ওভাবে দেখতে চাই বাংলাদেশকে, কারণ করোনা ইজ এ রিস্টার্ট ফর আস ইন দ্য লাইফ, ইন দ্য ক্যারিয়ার, ইন এভরি অ্যাসপেক্ট। এবং নতুন ভাবে চিন্তা করতে শিখিয়েছে, নতুন 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 ওয়েজ গুলা দেখিয়েছে যে হাউ ক্যান দ্য ওয়ার্ল্ড রান in this kind of situation, এবং কিভাবে সার্ভাইভ করতে হয় in this kind of situation, যেখানে সিম্পল মানে আমি একজনকে চিনি, উনি 2 মাস ধরে বাসায় রয়েছে, বাট একদিন শুধু ড্রাইভার বাজার করে এনে দিয়ে গেছে, তারপরেই সে করোনা এফেক্টেড হয়ে গেল। সো দিস so close to us at the moment, এবং we have seen the death from so close, যে এখন আসলে we can if we আল্লাহর রহমতে if we survive, then we should think all as a winner in this kind of situation. So ওই চিন্তাধারা থেকেই আমার যেটা মনে হয় যে মাইন্ডসেটটাই পজিটিভ হওয়া উচিত, যে আমরা যদি এই প্যান্ডামিকটাকে সার্ভাইভ করে যেতে পারি আল্লাহর রহমতে এবং ডুইং অল দ্য থিংস, তাহলে আই এম এ উইনার, ইউ আর আ উইনার, উই অল আর উইনার। সো ওইভাবে চিন্তা করে we want to see the future as a winning future and positive future. থ্যাংক ইউ ফাহিম ভাই ফর ইওর ওয়ার্ডস। এবং আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশ হবে আরো সমৃদ্ধশালী এবং যেটা বললো যে লাইক আরো পজিটিভ। এবং আমরা চাই যে ইন্সপায়ারিং বাংলাদেশের থ্রুতে এই ধরনের কন্টেন্ট গুলো আরো ছড়িয়ে যাক, এবং এই ছড়ানোর ফলে যে জিনিসটা হবে, যারা দেখবে, এখন দেখছেন, পরবর্তীতেও দেখবেন, তাদের মনে একটা চিন্তার খোরাক যোগাবে। এটাই হচ্ছিল আমাদের দরকার, এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছিল আপনাদেরকে সচেতন করা। আপনি যত সচেতন হবেন ততই কিন্তু এই করোনা, এই মহামারী থেকে আরো মুক্ত থাকবেন, এবং আপনি আরো সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবেন। কারণ সবাই বলে যে সামনের পৃথিবী দেখার আগে বা এই বছরটা হওয়া উচিত হচ্ছিল বেঁচে থাকা। এই বছর যদি বেঁচে থাকা যায়, সামনে আরো অনেক কিছু করা যাবে। সো উইথ দিস আজকের লাইভ আমরা আজকে শেষ করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আশা করি সিজন 2 তেও আপনাদেরকে পাবো উইথ মোর কি বলবো, আরো উইথ মোর ফান এন্ড মোর আরো ইন্টিগ্রেটেড
আরো এনার্জি নিয়ে আমরা আরো কানেক্টেড হব। সো টিল দেন সবাই ভালো থাকবেন এবং আশা করি সামনে আবারও দেখা হবে। টিল দেন গুড নাইট। ইন্সপায়ারিং লাইফ, জীবনের প্রেরণায় আগামী। থ্যাংক ইউ। Thank you very much.